হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিজিক্সের রিভিশন সিরিজে সবাইকে স্বাগতম। আমাদের আজকের অধ্যায়ে কাজ, ক্ষমতা, শক্তি। আমাদের অন্যান্য ভিডিওর মতোই এই ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের সকল সূত্র অনেক সুন্দরভাবে আলোচনা করছি এবং বিগত বছরগুলোতে খ নাম্বারে যত প্রশ্ন বিভিন্ন বোর্ডে আসছে সব প্রশ্ন আমরা এই ভিডিওতে সলভ করাই দিছি। তো আমরা আজকের ভিডিও শুরু করি। সবাইকে পড়তে বসতে স্বাগতম। আমাদের এই চ্যাপ্টারের প্রথম অধ্যায় হইতেছে পাম্প, ক্ষমতা, কর্মদক্ষতা, এই টাইপের ম্যাথ। হ্যাঁ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ, বুঝছো? এবং এই টাইপ থেকে প্রশ্ন মানে কি বলবো, সবসময় আসতে থাকে। হ্যাঁ, তো প্রথমত আমরা যে ক্ষমতার কনসেপ্টটা জানি, ক্ষমতা হইতেছে আমাদের W/T। এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। এটার একক হবে জুল পার সেকেন্ড, যেটাকে আমরা ওয়াট বলতেছি। এটাকে কিলোওয়াট বলা যায়। 1 কিলোওয়াটে আমরা 1000 ওয়াট বলি। তারপর হর্স পাওয়ার আরেকটা আছে, 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট। এইসব কনভার্সন খেয়াল রাখতে হবে। ওকে, মেগাওয়াট আছে আরেকটা। সাধারণত মেগাওয়াট এইসব অঙ্কে দেয় না। মেগাওয়াট 10⁶ ওয়াট। হ্যাঁ, এইভাবে। ওকে, এখন কর্মদক্ষতা। কর্মদক্ষতার যে কনসেপ্টটা সেটা হইতেছে আমার আউটপুট বাই ইনপুট ইনটু 100%। আমরা যখন ইনপুট কোনো ইফোর্ট দেই, ওই ইফোর্টের সমপরিমাণ আউটপুট আমাদের কখনো আসে না, তার চেয়ে কম আউটপুট আসে। ওকে, এটা তুমি কাজের পার্সপেক্টিভেও দেখতে পারো, ক্ষমতার পার্সপেক্টিভেও দেখতে পারো। যদি তুমি কাজের হিসেবে দেখো তাহলে কর্মদক্ষতা হবে ইনপুট কাজ আর এখানে আউটপুট কাজ। ওকে, ইনটু 100%। এগুলার বাংলায় কি বলে? এটারে বলা হয় লভ্য কার্যকর শক্তি। লভ্য কার্যকর শক্তি বা ব্যয়িত শক্তি, কতটুকু শক্তি আমি ব্যয় করছি। আর এটাকে বলা হয় মোট প্রদত্ত শক্তি। মোট প্রদত্ত শক্তি। ওকে, এই হলো তোমার কৃত কাজ, সরি, কাজের মাধ্যমে আমাদের কর্মদক্ষতা। এরপর আমরা ক্ষমতার মাধ্যমে কর্মদক্ষতা ব্যাখ্যা করতে পারি। তখন জাস্ট এটা আউটপুট হয়ে যাবে ক্ষমতার এবং ইনপুটও হয়ে যাবে ক্ষমতার ইনটু 100%। এখানে আমরা একটু ছোট্ট করে মনে করাই দিব, পি ইনপুট। এই পি ইনপুটটা যন্ত্রের গায়ে লেখা থাকে। যন্ত্রের গায়ে লেখা থাকে। প্রশ্নে যদি বলে যন্ত্রের গায়ে এত লেখা আছে, তাহলে ওইটা ইনপুট ক্ষমতা। সেকেন্ড, যদি তোমাকে বলে 2 কিলোওয়াটের একটি পাম্প, এরকম কথা যদি বলা থাকে, 2 কিলোওয়াটের একটি পাম্প, তখন তুমি বুঝবে এটা পি ইনপুট। বুঝা গেছে? হঠাৎ করে যদি তোমাকে কোশ্চেনে বলে যে পাম্পের ক্ষমতা বের করো, ক্ষমতা বের করো, ক্ষমতা নির্ণয় করো, যদি কোনো কিছু উল্লেখ না করা থাকে, তাহলে এই ক্ষমতাটা মোট ক্ষমতাই বুঝাবে তোমাকে। বুঝছো? মোট ক্ষমতাই বুঝাবে। ওকে, আর পি আউটপুটের যে কনসেপ্টটা, পি আউটপুট হইতেছে আমরা যেটা বাস্তবে ঘটবে, বাস্তবে ঘটবে বা বাস্তবে ঘটানো হবে বা বাস্তবে তুমি ঘটতে দেখবা, বাস্তবে ঘটতে দেখবো। অর্থাৎ একটা ক্রেন 5 মিনিটে 5 মিনিট 500টা ইট তুলতেছে। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, এই বাস্তব, এটা কোশ্চেনে বলা আছে সরাসরি যে এই ঘটনাটা ঘটতেছে। এই ঘটনাটা তুমি ঘটতে দেখতেছো যে একটা ক্রেন এই পরিমাণ কাজ করতেছে। তো তখন তোমরা ওই জিনিসটাকে আউটপুট হিসেবে ধরে নেবা। ওকে, আউটপুট হিসেবে ধরে নেবা। এবং আমাদের এখানে তোমরা জানো যে এন ইটা ইজ ইকুয়াল টু পি আউটপুট বাই পি ইনপুট। এখানে আমরা এই আউটপুটটাকে mgh/t বেশিরভাগ সময় লিখে থাকি। ওকে, আচ্ছা, এখন এই হইতেছে আমাদের মোটামুটি ফর্মুলা। অনেক সময় আমাদের এই এমটা দেওয়া থাকে না, বুঝছো? যেমন আমাদের যদি কুয়ার কথা বলে, যে কুয়া একটা যদি সিলিন্ড্রিক্যাল একটা কুয়া হয়, তাহলে ওই কুয়ার ক্ষেত্রে ধরো এটা কুয়ার লেংথ এল বা হাইট এইচ বলতে পারো, আর এখানে ধরো ব্যাসার্ধ আর। তাহলে এই কুয়ার যে আয়তনটা হবে এটা কত হবে? পাই আর স্কোয়ার এইচ, বা পাই আর স্কোয়ার এল বলবা অনেকে, যদি তোমরা এল দিয়ে করে থাকো। পাই আর স্কোয়ার এইচ, এটা হলো কুয়ার আয়তন। কুয়ার আয়তন। এখন আমরা আহ, এখানে কতটুকু পানি আছে, যদি পুরাটা পানি দ্বারা ভর্তি থাকে, তাহলে আমরা পানির ভরটা এম ইকুয়াল টু রো ইন্টু ভি দিয়ে বের করে ফেলতে পারবো। রো ইন্টু
ভি পাই আর স্কোয়ার এইচ। এইটা হবে আমাদের পানির ভর বের করার সূত্র। এই যে ভরটা আছে, এই ভরটা অনেক সময় নাও দেওয়া থাকতে পারে, তখন আমরা এইভাবে জিনিসটা বের করে নিব। পানির ঘনত্ব 1000 মনে রাখতে হবে। আর একটা ব্যাপার হলো যে এটা কিন্তু টোটাল পানি, এটা টোটাল পানি, এবং পানি কতটুকু আছে সেই হিসাবে এখানে হিসাব হবে। মানে পানি যদি অর্ধেক থাকে তাহলে কিন্তু এই পুরোটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, বুঝছো? কেননা তুমি পুরোটার জন্য করতেছো, পুরোটার আয়তন। পানি যদি অর্ধেক থাকে তাহলে অর্ধেক আয়তন দখল করেছে, তো এখানে অর্ধেক আয়তন হবে। ওকে, আমরা এগুলা আমাদের ওয়ান শট যে কাজ ক্ষমতা শক্তির ভিডিও ছিল ওইখানে আমরা ব্যাখ্যা করছিলাম। কারো যদি না দেখা হয়ে থাকে দেখে নিতে পারো, ওইখানে আমরা অনেক কিছু অনেক সুন্দরভাবে ইজিলি ব্যাখ্যা করছি। কূপ যদি পানি শূন্য করা হয়, এখানে জাস্ট আমরা একটা ওভারভিউ দিতেছি যে আমরা যদি সম্পূর্ণ কূপটা পানি শূন্য করি, তাহলে আমাদের পুরোটা সম্পূর্ণরূপে ভরা ছিল। তাহলে এই অবস্থায় আমার প্রথম পানি যাবে এখান থেকে, শেষ পানি যাবে এখান থেকে। মানে আমি এখান থেকে এটাকে খালি করা শুরু করব, ঠিক আছে? আর শেষ পানি আমি এখান থেকে খালি করা, মানে যখন এটা খালি হইতে থাকবে তখন এই লেভেলটা আস্তে আস্তে নিচে নামতে থাকবে, নিচে নামতে নামতে শেষ পানি একদম এখান থেকে যাবে। তো প্রথম পানি এখান থেকে যাইতেছে। আমাদের মূল উদ্দেশ্য পানিটাকে এই পর্যন্ত তোলা। এটা আমরা ওই ভিডিওতে ব্যাখ্যা করছিলাম যে কেন এটা হয়, অনেক ডিটেলসে বলছিলাম। হ্যাঁ, তো আমরা এখানে অত ডিটেলসে যাইতেছি না। আমাদের মূল উদ্দেশ্য সব পানি এই পর্যন্ত তোলা। তো এই পানি যেহেতু এখানেই আছে, তো এই পানির সরণ হবে 0। আর এই পানি যেহেতু এখান থেকে নিচ থেকে উপরে উঠবে, কতটুকু সম্পূর্ণ এইচ উঠবে, তাই এটার সরণ হবে এইচ। তাহলে আমরা গড় সরণ বলবো 0 + h/2 h/2। এই যে h/2টা, এই h/2টাই তোমাকে সব জায়গায় ইউজ করতে হবে। অর্থাৎ তুমি যদি বলো পি আউটপুট mgh/t, এই যে এইচটা, এটা কিন্তু এই এইচ বার হবে, এইটাই এই এইচ বার হবে। আর এই যে এইচ বারটা, এটা কিন্তু এই h/2। বুঝা গেছে? এখানে h/2। এখানে এখানে কিন্তু কনফিউশনে পড়ো না। এখানে h/2 মানে কিন্তু এখানে m/2 না, এখানে পুরোটা পানিই হবে। এখানে পুরোটা পানিই হবে। কোন কেসে? যদি আমি পুরোটা পানি শূন্য করে ফেলি, আমি কতটুকু পানি নিয়ে কাজ কাম করতেছি সেটা হলো আমার এম, কতটুকু পানিকে সরানো হইতেছে। ওকে, তারপর দেখো অর্ধকূপ পানি শূন্য করলে, এখানে আমরা বোর্ডের জন্য জাস্ট ইম্পর্টেন্ট কেসগুলো দেখাইতেছি। আমরা ওই ভিডিওতে আরো অনেকগুলো কেস দেখাইছিলাম। হ্যাঁ, এই যে এই যে তো এটা আমাদের পানি এইখান থেকে নিচের টুকু শুধু আছে, উপরের টুকু পানি নাই, অলরেডি নাই। তো অর্ধকূপ পানি শূন্য করতেছি, ঠিক আছে? তো এখান থেকে নাকি হুম, অর্ধপূর্ণকূপ পানি শূন্য করতেছি, তাইলে প্রথম পানি এখান থেকে যাবে এবং পানির লেভেল নামতে 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 শেষ পানি এখান থেকে যাবে। তো প্রথম পানি এখান থেকে গেলে পানির আমাদের উদ্দেশ্য এই পর্যন্ত তোলা, ফাইনাল। তাহলে এখান থেকে এইটুকু উঠবে প্রথম প্রথম এই 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 জায়গার পানি, যেটা অর্ধেক h/2। আর শেষ এই জায়গার পানি উঠবে এখান থেকে এইটুকু, যেটা হবে এইচ। বুঝা গেছে? তো h/2 এবং এইচ। তো আমরা কি করব, এখানে প্রথম পানির সরণ h/2 আর শেষ পানির সরণ এইচ, এই দুইটার অ্যাভারেজ নিয়ে নিব, আমাদের হয়ে যাবে গড় গভীরতা। বুঝা গেছে? তারপরে পূর্ণকূপ অর্ধেক পানি শূন্য করলে, পূর্ণকূপ অর্ধেক পানি শূন্য করলে এখানে এটা পুরোটা ভরা আছে, এটা পুরোটা ভরা আছে। আমি এটাকে পানি শূন্য করব, কিন্তু পুরাটা না, অর্ধেক পানি শূন্য করব। এইখান থেকে খালি করা শুরু করব। যখন এটা এই পর্যন্ত নেমে যাবে লেভেল, যখন এটা এই পর্যন্ত লেভেল নেমে যাবে, এরপর আমরা আর পানি শূন্য করব না। তো এইটুক পানি রয়ে যাবে শেষে। তো প্রথম পানি এখান থেকে যাইতেছে, প্রথম পানির সরণ তো 0, প্রথম পানি তো এই লেভেলেই আছে। আর শেষ পানি এখান থেকে আমি এইটুক তুলবো, এটা কত, h/2 উপরে উঠবে। এটা h/2 পুরোটা এইচ যদি হয়, তো 0 এবং h/2 এই দুটো অ্যাভারেজ নিলে h/4 হবে। এইভাবে আমরা পানি শূন্য করার ম্যাথগুলা করে থাকবো, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। এখানে আমরা একটা ব্যাপার একটু মনে করাই দিব যে প্রথম অর্ধেক পানি শূন্য করা আর শেষ অর্ধেক পানি শূন্য করা কিন্তু আলাদা। এই যে প্রথম অর্ধেক, এটা হলো ফার্স্ট হাফ, যখন আমি পানি শূন্য করব, প্রথম অর্ধেক পানি শূন্য করতেছি, তখন হবে h/4। আর শেষের অর্ধেক যদি আমি খালি করতে চাই, এটা কিন্তু এই যে এই আগের কেসটা, হ্যাঁ, এই যে এটা এটা অর্ধেক ভরা ছিল, আমি এইখান থেকে এটাকে খালি করে এই 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 লেভেলে নিয়ে আসছি এটাকে, বুঝছো? তো এখানে কিন্তু 3h/4 হবে। ওকে, আমাদের কিন্তু এরকম কোশ্চেন, এটা মেবি ঢাকা বোর্ড 24-এও মেবি আসছে হুবহু কোশ্চেন, যে
অর্ধেক কূপ পানি শূন্য করার পরে টাঙ্কি নষ্ট হয়ে গেছে, পাম্প নষ্ট হয়ে গেছে, পরেরটুকু পানি শূন্য করতে কত সময় লাগবে। তো এসব ব্যাপার স্যাপার কিন্তু এইভাবে আমাদের করতে হবে। ওকে, তো আমরা এখানে কিছু কেস দেখাইতেছি যে কি কি জিনিস হইতে পারে, কি কি ভাবে কোশ্চেন বলতে পারে। কেস 1, ডাইরেক্ট তোমার কাছে কর্মদক্ষতাই জিজ্ঞেস করবে, বাকি সব দেওয়া আছে। ঠিক আছে, তখন তুমি কর্মদক্ষতার সূত্র লিখবা। আমি একটু সংক্ষেপে লিখতেছি সূত্রগুলো। এই যে পি আউটপুট, হ্যাঁ, এটা mgh বাই টি, আর নিচে পি ইনপুট, এখানে সবই দেওয়া থাকবে তোমাকে। ইনটু 100% করলে চলে আসবে। ঠিক আছে, এটা সবচেয়ে বেসিক টাইপের ম্যাথ। কেস 2, আরও যেই টাইপের হইতে পারে, তোমাকে আম, বলতে পারে যে আউটপুট ক্ষমতা কত, আউটপুট ক্ষমতা কত, অর্থাৎ লভ্য কার্যকর ক্ষমতা কত, ক্ষমতা কত। এখানে দুইভাবে এটা করা যেতে পারে, কারণ এটা যেহেতু পি আউটপুট, এটা তুমি সরাসরি mgh বাই টি করতে পারো যদি ডেটা দেওয়া থাকে। হ্যাঁ, যদি ডেটা দেওয়া থাকে mgh বাই টি করা যাবে, অথবা ইটা ইজ ইকুয়াল টু এই যে পি আউটপুট বাই পি ইন ইন্টু 100%, এইখান থেকেও কিন্তু তুমি পি আউটপুটটা বের করতে পারবা। ওকে, তো এই দুই নিয়মে করা যাবে। কিভাবে করবা এটা ওই ডেটা কিভাবে দেওয়া আছে সেই অনুযায়ী ডিসাইড হবে। এবং এই এইচগুলা কিন্তু সব এইচ বার, বুঝা গেছে? এই এইচগুলা কিন্তু সব এইচ বার। কেস 3, এখানে বলবে পানি শূন্য করতে কত সময় লাগবে। পানি শূন্য অথবা অন্য কোনো কাজ করতে বলবে, হ্যাঁ, একটা সার্টেন হাইটে তুলতে হবে। হ্যাঁ, এটা করতে কত সময় লাগবে। তো এটার জন্য আমরা হচ্ছে গিয়ে এই টাইমটা বের করব, বুঝছো? তো আমাদের সূত্র ইটা ইজ ইকুয়াল টু mgh বাই টি ডিভাইডেড বাই পি ইন। এখানে সবই দেওয়া থাকবে তোমাকে, কর্মদক্ষতা দেওয়া থাকবে, তারপর ইনপুট ক্ষমতা দেওয়া থাকবে, সবই দেওয়া থাকবে। কিন্তু এখানে কিছু জিনিস একটু খেয়াল রাখতে হবে। এইচটা হবে ওই যে গড় সরণ, হ্যাঁ, গড় সরণটা তোমাকে নিতে হবে। যেই কাজটা করতে বলছে ওই কাজের হিসেবে গড় সরণ। তারপরে এই এমটা যেটা করতে বলছে সেই হিসেবে বসাইতে হবে। যদি বলে সম্পূর্ণ পানি তুলতেছি, এটা সম্পূর্ণ পানি হবে। যদি বলে আমি অর্ধেক পানি তুলতেছি, তাহলে কিন্তু এটা এই টোটালের অর্ধেক হবে। হ্যাঁ, খেয়াল রেখো কিন্তু সবসময় টোটাল হবে না। ওই একটা ভর দিয়ে পূর্ণাঙ্গ করে দিয়ে এসো না। যতটুকু কাজ তুমি করতেছো, যতটুকু খালি করতেছো, যতটুকু তোলা হইতেছে, ততটুকু অংশের ভর শুধুমাত্র হবে। বা অন্য কিছু হইতে পারে, যদি বলে 1/3 তুলতেছি। বুঝা গেছে? তো এখান থেকে আমরা টিটা বের করতে পারি। ওকে, এইখান থেকে তোমাকে এরকম ম্যাথ বলবে যে দুইটা পাম্প আছে, এখন কোন পাম্পে কম সময় লাগবে বেশি সময় লাগবে, তো এগুলো আমরা টাইম বের করে করে ফেলবো। বুঝছো? আমরা কেস 4 বলতেছি। এখানে আহ, পুরাটুকু খালি করতে পারবে কিনা বা কতটুকু খালি করতে পারবে, কতটুকু খালি করবে। তো এগুলোর ক্ষেত্রে আমরা এম বের করব, যে কতটুকু ভর এখান থেকে চলে গেছে। বুঝছো? সূত্র এটাই, হ্যাঁ, সূত্র এটাই, এটাতে বসাই এম বের করবো। তখন তোমাকে টাইমটা বলা থাকবে। বুঝছো? টাইমটা বলা থাকবে। অনেক সময় তোমাকে বলতে পারে পানি খালি হওয়ার হার কত। হ্যাঁ, পানি খালি হওয়ার হার কত, এটা এখনো বলে নাই। হ্যাঁ, এখনো বলে নাই পানি খালি হওয়ার হার কত। তো এই জিনিসটা কিন্তু এম বাই টি, হ্যাঁ, যে একক সময়ে কতটুকু ভরের চেঞ্জ ঘটতেছে। তাহলে তুমি তোমার এই সূত্র থেকে এম বাই টি নিয়ে কাজ করবা। বুঝছো? এম বাই টিটা কি হবে? ইটা ইন্টু পি ইন ডিভাইডেড বাই জি এইচ। এখান থেকে অ্যান্সার বের করবো এবং এটা কেজি পার সেকেন্ডে অ্যান্সার আসবে। ওকে, এইভাবে। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা, এইটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, যে আমরা এই গড় গভীরতা এইসব হিসাব তখনই করব যখন তোমাকে খালি করা বা পানি শূন্য করা এই ওয়ার্ডটা বলা থাকবে। বুঝছো? খালি করা বা পানি শূন্য করা এই ওয়ার্ডটা বলা থাকবে, তাছাড়া না। তাছাড়া না কিন্তু। তাহলে কখন না? যদি তোমাকে কখনো বলে কোনো কোশ্চেনে যে আমরা 50 মিটার উচ্চতায় পানি তুলতেছি, নিচে একটা পাম্প আছে, আর কিছু বলে নাই,
50 মিটার উচ্চতায় পানি তুলছি, তখন কিন্তু এইচ ডিরেক্ট 50ই হবে। এখানে কিন্তু কোনো 50/2 হবে না, বুঝছো? এখানে যে এই 50টা, এইটাই গড় গভীরতা, এইটা হিসাব করেই তোমাকে দিয়ে দিছে। মানে এই h/4, 3h/4, h/2 এগুলা হিসাব করেই তোমাকে এই 50 দেওয়া আছে। তো ওইটারই তুমি সরাসরি এইচ ধরে অঙ্ক করবা, তখন কিন্তু h/2 হবে না। ঠিক আছে, যে এত উচ্চতায় পানি তুলতেছি তাও যদি বলে। ওকে, তো আমরা মেইনলি h/2, h/4 কখন করি? যখন খালি করা পানি শূন্য করা বলে, এবং যেখানে এই জিনিসটা থাকে কুয়ার হাইট বা কুয়ার গভীরতা যখন থাকে, কুয়ার উচ্চতা যখন থাকে, এই হাইটগুলা। কিন্তু কত উচ্চতায় পানি তুলি সেটা কিন্তু বলা থাকলে h/2 বা h/4 এগুলা করতে হবে না। বুঝা গেছে? আচ্ছা, এবং আমরা এখানে আরেকটা ইম্পর্টেন্ট কেস দেখাবো। এটা আমরা ওই কাজ ক্ষমতা শক্তির ওয়ান শটে দেখাইছিলাম। এখানে জাস্ট একটু ছোট্ট করে বলতেছি। ধরো এটা একটা আছে আমাদের কুয়া, আমাকে বলছে আমি এইখানে পানি তুলবো, এই পর্যন্ত পানি তুলতে হবে আমার। ছাদে একটা ট্যাঙ্কি আছে, আমি এইখানে পানি তুলবো। তাইলে বুঝে দেখো, এইখানে পানি তুলবো, তাইলে কিন্তু পানিগুলা তোমাকে, পানি ধরো এটা পুরোটা ভরা আছে, তাহলে প্রথম পানি এখান থেকে যাবে এবং শেষ পানি এখান থেকে যাবে। কতটুকু পর্যন্ত যাবে? এই পর্যন্ত যাবে কিন্তু, বুঝছো? তো ধরো এটা যদি এইচ হয়, আর এই পর্যন্ত উচ্চতাটা ধরো যদি এইচ প্রাইম হয়, তাহলে খেয়াল করো প্রথম পানি কতটুকু যাইতেছে। প্রথম পানি এখান থেকে যাবে, এখান থেকে কতটুকু? এখান থেকে এতটুকু যাবে। এইটুকু কত? এইচ প্রাইম গেল। শেষ পানি এখান থেকে যাবে, এখান থেকে সে কতটুকু যাবে? এখান থেকে পুরোটা যাবে না, এখান থেকে এই পুরোটা যাবে, মানে এইচ এ প্লাস এইচ প্রাইম, এইচ প্লাস এইচ প্রাইম। এইভাবে জিনিসটা করতে হবে, কিন্তু খুবই সাবধান। ওকে, সবসময় খালি করতে বলে না, বলতে পারে যে একটা সার্টেন হাইটে তুলতেছি, তোমাকে এটা ডাইমেনশনও দেওয়া আছে, আবার এখানে হাইটও দেওয়া আছে, আবার বলছে যে এটা খালিও করতেছি, তখন আমরা কিন্তু এইভাবে জিনিসটা করব। ওকে, যে এটা খালি করে উপরে নিয়ে যেতে হবে। ওকে, তখন জিনিসটা এরকম ভাবে দাঁড়াবে। তো এই হলো আমাদের এই টাইপের ম্যাথ। ঠিক আছে, তো এটাই। তো আমরা যাইতেছি আমাদের নেক্সট টাইপে, স্প্রিং এর ক্ষেত্রে কৃতকাজ। তো স্প্রিং এর ক্ষেত্রে দেখো, একটা স্প্রিং, এই যে একটা স্প্রিং আছে, এই স্প্রিংটাকে আমি যদি সামনের দিকে টান দেই, হ্যাঁ সামনের দিকে টান দেই, আমি যদি এই ব্লকটাকে এক্স পরিমাণ সামনে আনতে চাই, হ্যাঁ এক্স পরিমাণ সামনে আনতে চাই, তাহলে আমাকে এফ ইকুয়াল টু কে এক্স পরিমাণ বল এটাতে দিতে হবে। এর ফলে এই যে স্প্রিংটা আছে, স্প্রিংটা এইদিকে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স পরিমাণ একটা প্রত্যয়নী বল তোমাকে অ্যাপ্লাই করবে। এগুলো কিন্তু সূত্র, বুঝছো? এগুলোও কিন্তু সূত্র। এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স প্রত্যয়নী বল, এবং এফ ইকুয়াল টু কে এক্স এটা হলো এজেন্টের বল, যে এই প্রসারণটা ঘটাইতেছে তার বল। ঠিক আছে, ওকে। তুমি যদি সংকোচন করো, তুমি যদি সংকোচন করো, এটা আমরা প্রসারণ বলতেছি। তুমি যদি সংকোচন করো, সংকোচন করলে এই তোমার স্প্রিং, তুমি এইটাকে এই দিকে এফ ইকুয়াল টু কে এক্স দিয়ে সংকুচিত করলা, এটা হলো এজেন্টের বল। বুঝা গেছে? এটা এজেন্টের বল। তাহলে এই যে স্প্রিংটা, তাহলে ব্লকটা এখন কোথায়? এখানে চলে আসছে না, এবং স্প্রিংটা কি সংকুচিত হয়ে গেছে এই জায়গাটা। ফলে স্প্রিংটা প্রসারিত হওয়ার জন্য এই বরাবর একটা কে এক্স পরিমাণ বল এইদিকে দিবে, যেটাকে আমরা এখানে মাইনাস কে এক্স বলতেছি, এবং এইটা হবে এখানে প্রত্যয়নী বল। ওকে, তাই বল যে এই দিকে হইলে যে মাইনাস এমন কোনো ব্যাপার নাই, স্প্রিং যে বলটা দিবে ওইটাই হলো মাইনাস, এইভাবে আমরা জিনিসটা বলবো। ঠিক আছে, তো দুই ক্ষেত্রে কিন্তু দুইটা দুই রকম। ওকে, এবং আমরা এখানে, এই হলো আমাদের সূত্র, এজেন্ট কর্তৃক কৃত কাজ এখানে হবে এক্স এফ মাইনাস এক্স আই। এফটা আমরা ফাইনাল বুঝাইতেছি, ফাইনাল বুঝাইতেছি, এটাকে বইয়ে মইবি x2 লেখা, আর এক্স আই ইনিশিয়াল মানে আদি অবস্থান, এটা বইয়ে সম্ভবত x1 লেখা। হ্যাঁ, তো যার যেভাবে সুবিধা এইভাবে কইরো, বইয়ে লেখা এটা x2 আর এটা x1 লেখা। তো হাফ কে এত। তো বাইরের এজেন্ট কর্তৃক কৃত কাজ আমরা এই সূত্রের মাধ্যমে বের করবো। এখানে কিন্তু কোনটা আগে কোনটা পরে এটা মনে রাখতে হবে, এবং স্প্রিং দ্বারা কৃত কাজ হবে তার উল্টা। ঠিক আছে, স্প্রিং দ্বারা কৃত কাজ হবে তার উল্টা, এটা এক্স আই মাইনাস এক্স এফ হবে।
এবং দুইজনের কৃতকাজ উল্টা, দেখতে পারতেছে দুইজনের বল যেহেতু বিপরীত দিকে। হ্যাঁ, দুইজনের বল যেহেতু বিপরীত দিকে, এখানে আমরা এটা বলতে পারি যে ডব্লিউ স্প্রিং ইজ ইকুয়াল টু মাইনাস ডব্লিউ এজেন্ট। ঠিক আছে, খুবই সংক্ষেপে আমরা সূত্র দুইটা বলতেছি। এবং এজেন্টের কৃতকাজের ক্ষেত্রে এখানে একটা ব্যাপার আছে, এজেন্ট যে কাজটা করবে, এজেন্ট যেই কাজটা করবে, এজেন্টের কৃতকাজ ইজ ইকুয়াল টু স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি। হ্যাঁ, ইউ স্প্রিং সমান সমান স্প্রিং বলের বিরুদ্ধে কৃতকাজ। স্প্রিং বলের বিরুদ্ধে যে কাজটা হবে ওই কাজটা স্প্রিং বল আবার রিস্টোর করার চেষ্টা করবে। হ্যাঁ, স্প্রিং বলের বিরুদ্ধে কৃতকাজ। ওকে, এই জিনিসটা খেয়াল রেখো। তাহলে স্প্রিং এর সঞ্চিত স্থিতি শক্তিও কিন্তু এইটা, ইউ স্প্রিং বা ইপি স্প্রিং বলতে পারো। স্প্রিং এর যে বিভব শক্তি জমা হবে সেটা এজেন্টের কাজের সমান। ওকে, যদি এক্স আই 0 হয়ে যায়, মানে আমি 0 থেকে প্রসারণ করতেছি, তাহলে তোমার ডব্লিউ এজেন্ট দাঁড়াবে হাফ কে এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার, হাফ কে এক্স এফ স্কোয়ার, আমি এটাকে এক্স স্কোয়ার লিখতেছি। এটা হইতেছে এজেন্টের কৃতকাজ অথবা স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি। এখান থেকে একটা গ্রাফ আঁকানো যায়, এদিকে যদি সঞ্চিত বিভব শক্তি দেওয়া হয় আর এদিকে যদি আমরা সরণ বসাই, তাহলে এখানে একটা প্যারাবোলিক গ্রাফ আসবে। বুঝছো, প্যারাবোলিক গ্রাফ আসবে যেটা এরকম দেখতে হবে। তোমরা প্যারাবোলা পড়ছো? এই দেখো, ইউ বসানো হয়েছে ওয়াই অক্ষে, তাই এখানে ওয়াই লেখো, আর এক্স বসানো হয়েছে এক্স অক্ষে, তাই এখানে এক্স লেখো, তো এক্স স্কোয়ার। তো ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু এক্স স্কোয়ার। এরকম গ্রাফ কি প্যারাবোলার ক্ষেত্রেই হয়, তাই না? তো আর তোমরা জানো যে এরকম গ্রাফের সমীকরণ, এরকম এরকম ইকুয়েশনের গ্রাফ দেখতে এরকম হয়। ওকে, তো এই হতেছে আমাদের স্প্রিং এর মোটামুটি সূত্রগুলা। হ্যাঁ, স্প্রিং এর মোটামুটি সূত্রগুলা। এবং এখানে আরেকটা ব্যাপার, স্প্রিং বল দ্বারা কৃতকাজ কিন্তু নেগেটিভ হয় সব সময়। বুঝছো, স্প্রিং বল দ্বারা কৃতকাজ প্রসারণের সময় নেগেটিভ হবে, আর স্প্রিং বলটা বিপরীত দিকে যেহেতু কাজ করে। এবং তুমি যখন সংকোচন করবা তখনও কিন্তু স্প্রিং বল দ্বারা কৃতকাজ নেগেটিভই হবে, কারণ সংকোচনের সময় স্প্রিং বলও তো সংকোচনের বিপরীতে, আবার যখন প্রসারণ তখন প্রসারণেরও বিপরীতে। ওকে, আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা, এটা ইদানিং সময় আসতেছে বিভিন্ন বোর্ডে, সেটা হলো স্প্রিং বল সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা এখান থেকে একটা সিকিউ করাই দিব, রিসেন্ট বোর্ডে আসছে কোন যেন বোর্ডে, সংরক্ষণশীল বল। আমরা সংরক্ষণশীল বলটা ওইখানে ব্যাখ্যা করবো যে সংরক্ষণশীল বলটা কি। তো এই হলো আমাদের মোটামুটি স্প্রিং এর ব্যাপার স্যাপার। আমরা স্প্রিং এর ক্ষেত্রে আরেকটা কথা বলবো, যদি বেগ বের করতে বলে স্প্রিং এর, মানে স্প্রিং এর সাথে যুক্ত যে ব্লকটা, আমি একটা স্প্রিংকে, এটা হলে সেই স্প্রিংটা, আচ্ছা দাঁড়াও একটু অন্যভাবে আঁকালে ভালো হয়। এই হইলো আমাদের স্প্রিং এবং ব্লক, এটার স্প্রিং ধ্রুবক কে বলা আছে, এটার ব্লকের ভর এম বলা আছে। এখন এটাকে তুমি সংকুচিত করছো, এক্স পরিমাণ সংকুচিত করে তারপর ছেড়ে দেওয়া হয়েছে, তারপর এটা কি এখান থেকে এখানে এসে এটা এখান দিয়ে এইদিকে যাবে আবার। বুঝছো, এটা এখান থেকে এইদিকে নিয়ে আমরা ছেড়ে দিছি, তাহলে এটা সামনের দিকে একটা ধাক্কা খাবে, সামনের দিকে যাইতেছে। এখন বলছে যে এই পজিশনে আসার পরে বেগ কত হবে। এটা যখন এখানে এনে তুমি ছেড়ে দিবা, ছেড়ে দিলে এটা এখান থেকে এইদিকে জোরে যাওয়া শুরু করবে, যখন এটা আবার আগের অবস্থানে আসতেছে তখনকার বেগটা কত এটা চাইছে তোমাকে। বুঝছো, খুবই সিম্পল। এটা যেই পজিশনে আসে, যেই পজিশন থেকে আসা শুরু করছিল ওই পজিশনের মোট শক্তি আর এই নতুন পজিশনের মোট শক্তি সমান হবে। বুঝছো, নতুন পজিশনের মোট শক্তি সমান হবে। এখন ই ওল্ড, এই পুরাতন এই এই পজিশনের যে মোট শক্তি, এই পজিশনের মোট শক্তি কত হবে? এই পজিশনে তো কোনো গতিশক্তি নাই, তাই এই পজিশনে একটা বিভব শক্তি থাকবে হাফ কে এক্স স্কোয়ার। আর এই পজিশনে ওর কোনো বিভব শক্তি নাই, কারণ সে সম্পূর্ণ এক্স কভার করে ফেলছে, তাই শুধুমাত্র গতিশক্তি থাকবে হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে তুমি ভি বের করে নিতে পারবা। ঠিক আছে, এই পজিশনে বেগ কত। ঠিক আছে, যদি ঘর্ষণ থাকে, ঘর্ষণ থাকলে কি হবে দেখো, এটাকে এই পর্যন্ত আনা হয়েছে, তাইলে এই যে হাফ কে এক্স স্কোয়ারটা,
এই হাফ কে এক্স স্কোয়ারটা কি? স্প্রিং এর সঞ্চিত মোট শক্তি, বুঝছো? এটা সঞ্চিত মোট শক্তি। এখন এটা যখন এইখান থেকে এইখানে আসতে আসতে, আমি এখন বলতেছি কি এই তলাটার মধ্যে এখন ঘর্ষণ আছে, তাইলে এর মধ্যে যে শক্তিটা জমা হয়েছিল এই শক্তিটা আগে, এই সম্পূর্ণ শক্তিটা এখানে এসে গতিশক্তিতে রূপান্তরিত হইতো, কিন্তু এখন একটা অংশ এই ঘর্ষণের বিরুদ্ধে কাজ করতে ব্যয় হয়ে যাবে, বুঝছো? ঘর্ষণের বিরুদ্ধে কাজ করতে ব্যয় হয়ে যাবে, তাইলে এই হাফ কে এক্স স্কোয়ারটা এখন দুই ভাগে ব্যয় হবে। একটা অংশ ঘর্ষণের বিরুদ্ধে কাজ করবে, আর আরেকটা অংশ আগের মতো বিভব গতিশক্তিতে রূপান্তর হবে। কথা বোঝা গেছে? এখানে যে শক্তিটা জমা আছে এটা এখান থেকে এইখানে আসতে আসতে দুইটা অংশে ব্যয় হবে। একটা হলো ঘর্ষণের বিরুদ্ধে কৃত কাজ করতে ব্যয় হবে, কারণ ঘর্ষণটারও এই দিকে ঠেলবে, ওই দিকে ঠেলবে, তাই সে ঘর্ষণের বিরুদ্ধে এই দিকে একটা কাজ করবে, সেটা হলো এইটা। এবং আরেকটা অংশ এই গতিশক্তিতে রূপান্তরিত হবে হাফ এম ভি স্কোয়ার। ওকে, তো হাফ কে এক্স স্কোয়ার এইভাবে আমরা তখন ঘর্ষণের হিসাব করতে পারবো, বা এখানে বেগ কত হবে এটা তখন বের করা যাবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এবং আমরা এখানে আরেকটা কোশ্চেন দেখাইতেছি, ছোট্ট কোশ্চেন, এটা অনেকে ভুল করে, তাই এর জন্য এটা দেখানো হইতেছে। এখানে একটা স্প্রিং খাড়া অবস্থাতে আছে, বলে যে উপর থেকে একটা বস্তু এই স্প্রিং এর উপরে ফেলা হয়েছে। উপর থেকে একটা বস্তু স্প্রিং এর উপরে ফেলা হয়েছে, তো বলে দেয় যে এই হাইটটা বলা আছে, স্প্রিং এর উপরে ফেলা হয়েছে, তো স্প্রিং এর সংকোচন বের করতে বলে। স্প্রিং ধ্রুবক কে দেওয়া থাকে, স্প্রিং এর সংকোচন বের করতে বলে। দেখো, এটা যখন এখান থেকে ফেলা হবে, এটা এসে এই স্প্রিং এর উপরে পড়বে, স্প্রিং এর উপরে পড়বে, পড়লো, পড়ার পরে এটা কি স্প্রিংকে সংকুচিত করে ফেলবে না? স্প্রিংকে সংকুচিত করে ফেলবে। ধরো স্প্রিংয়ে সংকুচিত করে ব্লকটা এখানে চলে আসলো, তাহলে স্প্রিং এর সংকোচন কতটুকু? স্প্রিং এর সংকোচন এক্স পরিমাণ, স্প্রিং এর সংকোচন এক্স পরিমাণ। তাইলে আমরা এটা শক্তির সংরক্ষণশীলতা নীতি দিয়ে করব, যে এই পজিশনে মোট শক্তি সমান এই পজিশনে মোট শক্তি। তাহলে এই পজিশনে মোট শক্তি কত বলো তো? এই পজিশনে আমাদের আমাদের কিন্তু এটা সিস্টেমের মোট শক্তি, বুঝছো? তো এই পজিশনে এর ভিতরে একটা বিভব শক্তি আছে, সেটা হলো এমজি এইচ। এই জায়গাটাতে সবাই একটা ভুল করে, এখানে কিন্তু এমজি এইচ হবে না, এখানে কি হবে? এমজি এইচ প্লাস এক্স। বিভব শক্তির সময় আমরা কি কোত্থেকে হাইটটা হিসাব করি? আমরা হাইটটা হিসাব করি হলো বস্তুটার সর্বনিম্ন যে পজিশনটা আছে ওইখান থেকে। এইখানে বস্তুটা সর্বনিম্ন পজিশনে পৌঁছাবে, সেটা হলো এইটা। তাই আমাকে এইখানের যে বিভব শক্তি এটা এইখানের সাপেক্ষে হিসাব করতে হবে, বুঝছো? এমজি এইচ প্লাস এক্স এইখানের শক্তি, মোট শক্তি। আর এখানে কিন্তু স্প্রিং এর কোনো শক্তি নাই, বুঝছো? প্রাথমিক অবস্থাতে, ইনিশিয়াল অবস্থাতে ব্লকের যে শক্তি সেটা হলো এমজি এইচ প্লাস এক্স, ঠিক আছে? এবং ইনিশিয়াল অবস্থাতে স্প্রিংয়ে কোনো শক্তি নাই, কারণ স্প্রিং নর্মাল অবস্থাতে আছে, স্প্রিংয়ের কোনো সংকোচন হয় নাই। এবং ফাইনাল অবস্থাতে যখন স্প্রিংটা সংকুচিত অবস্থাতে গেছে, সংকুচিত অবস্থাতে গেছে স্প্রিংটা, তখন ব্লকের শক্তি কত? জিরো, কারণ ব্লকটা তো এখানে এসে থেমে গেছে, তাই না? এবং তখন স্প্রিংয়ে একটা শক্তি সঞ্চিত হয়েছে, সেই স্প্রিংয়ের সঞ্চিত শক্তিটা হইল হাফ কে এক্স স্কোয়ার, স্প্রিংয়ের সঞ্চিত বিভব শক্তি। তাইলে ইনিশিয়াল শক্তি আর ফাইনাল শক্তি সমান হবে, তাহলে এমজি এইচ প্লাস এক্স প্লাস জিরো ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার প্লাস জিরো। এখান থেকে তুমি দ্বিঘাত সমীকরণ সলভ করে এক্স এর মানটা বের করবা, বুঝছো? এই এক্সটাকে এখানে না দিলে কিন্তু অঙ্কটা ভুল হবে। ওকে, তো আমরা আমাদের স্প্রিং এর এগুলোই, আমরা স্প্রিং এর একটা সিকিউ করাই দেবো, এটা আমাদের একটা বোনাস সিকিউ। সিকিউ এই ভিডিওতে করানোর কথা না, নাম্বারটা ইগনোর করো। ঘর্ষণহীন আনুভূমিক তলের উপর একটি দৃঢ় অবস্থান থেকে একটি স্প্রিং এর এক প্রান্ত আটকে অপর প্রান্তে বল প্রয়োগ করে 5 সেন্টিমিটার সংকুচিত করে ছেড়ে দেওয়া হয়েছে। স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, ভালো। সংরক্ষণশীল বল, আচ্ছা এগুলাতে আমরা পরে যাইতেছি। স্প্রিংটি এত প্রসারিত হলে সঞ্চিত বিভব শক্তি নির্ণয় করো, হাফ কে এক্স স্কোয়ার করবা, এটা করাই দিব না, এই ঘনমাটা আমরা করছি। স্প্রিং বলটি সংরক্ষণশীল বল। দেখো, সংরক্ষণশীল বল হইতেছে এমন বল, সংরক্ষণশীল বল এমন বল যেই বল দ্বারা একটা ক্লোজড লুপে মোট কৃতকাজ শূন্য হয়, ডব্লিউ নেট ইজ ইকুয়াল টু জিরো। যারা সংরক্ষণশীল বল তাদের দ্বারা ক্লোজড লুপে কোনো কাজ হয় না। যেমন ধরো আমি যদি পৃথিবীর ক্ষেত্রে বুঝাই জিনিসটা, যে পৃথিবী হয় একটা বস্তুকে আমি এইখান থেকে এই উচ্চতায় তুলছি, তাইলে পৃথিবীর বল দ্বারা কত কাজ হয়েছে? পৃথিবীর বলটা কিন্তু অলওয়েজ নিচে এমজি,
তাহলে এখানে এটাকে নিচ থেকে উপরে তুলতে -mgh কাজ হবে, কেননা বলটা নিচের দিকে আর এটা উপরের দিকে আছে। তারপর উপরে নিয়ে তুমি এটা ছেড়ে দিলা, ছেড়ে দিলে কি এটা উপর থেকে নিচে আসবে? বল তো নিচের দিকেই আছে, আর সরণও এখন নিচের দিকে, এইচ এখন নিচের দিকে নামছে। তাহলে নিচে নামার সময় কাজ হবে +mgh, দুইটা যোগ করলে হয়ে যাবে 0। অর্থাৎ অভিকর্ষ বল সংরক্ষণশীল বল। এটা কিন্তু আর সামনে আমি আর ক্ষতে ব্যাখ্যা করব না, বুঝছো? সামনে প্রশ্ন আছে যে অভিকর্ষ বল কিভাবে সংরক্ষণশীল বল, এইভাবে সংরক্ষণশীল বল। যে বল দ্বারা একটা ক্লোজড লুপে কৃতকাজ শূন্য হয়, মোট কৃতকাজ শূন্য হয়, সেটাকে বলা হয় সংরক্ষণশীল বল। এখানে স্প্রিং বল সংরক্ষণশীল বলের কাজ করতেছে কিভাবে? বলছে একটা স্প্রিংকে প্রথমে প্রসারিত করছে, ঠিক আছে? এই স্প্রিংটাকে টান দিয়ে এই পর্যন্ত আনছে, এই হলো প্রসারণ। এক্সপেরিমেন্ট প্রসারণ করে তারপর এখানে এনে ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো। যদি ছেড়ে দেওয়া হয় এখান থেকে এই পজিশনে এনে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে এটা এখন এই দিকে যাবে, ঠিক আছে? এটা কিন্তু আনা হইছে, আর এটা কিন্তু একা একাই যাবে, বুঝছো? আর এটা কিন্তু একা একা আসে নাই, এটা আনা হইছে। এবং স্প্রিং বল কোন দিকে কাজ করতেছে? যখন এটাকে তুমি এখান থেকে টান দিয়ে এই দিকে আনছো, তখন স্প্রিং বলটা কি একটা বাধা দিবে এটাকে প্রসারণের জন্য, এই দিকে একটা বাধা দিবে। সেটা কিনা কত? ধরো এফ পরিমাণ একটা বাধা দিবে। ওকে, এফ পরিমাণ একটা বাধা সে দিল। তো যদি সে এফ পরিমাণ বাধা দেয় এবং এক্স পরিমাণ সরণ এই দিকে হয়, তাহলে প্রথমে আমরা করতেছি প্রসারণের ক্ষেত্রে কৃতকাজ। দুইটা অংশ কিন্তু এখানে, একটা হলো প্রসারণ, আরেকটা হচ্ছে সে যে একা একাই এখান থেকে এই পর্যন্ত আবার ফেরত আসতেছে ওইটা। তো আমরা প্রথমে প্রসারণ পার্টটুকু, যদি 1 নম্বর পজিশন বলো, এটা 2 নম্বর পজিশন বলো, আমরা 1 থেকে 2-এ যাওয়ার কথা বলতেছি, 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে যাওয়ার কথা বলতেছি। তাহলে এখানে স্প্রিং বল দ্বারা কৃতকাজ কত হবে? বল এই দিকে, সরণ এই দিকে, এটা -12kx² হবে, বুঝছো? এটা -12kx² হবে। আমরা kx², আমরা এইভাবে কনসেপ্টটা ইউজ করতেছি যে এটা আমরা জানি 12kx²ই হবে, কিন্তু প্লাস হবে না মাইনাস হবে, ওইটা আমরা এইভাবে ব্যাখ্যা করতেছি যে দুইটা যেহেতু দুই দিকে আছে তাই কাজটা নেগেটিভই হবে। ওকে, তো -12k এর মান দেওয়া থাকবে, এক্স এর মানও দেওয়া থাকবে। আচ্ছা, দেওয়া তো আছেই, এখান থেকে বের করবে, একটা নেগেটিভ জুল আসবে, ঠিক আছে? প্রসারণ। এরপরে যখন সে 2 নম্বর থেকে আবার 1 নম্বর পজিশনে যাইতেছে, তখন দেখো কি হয়। এটা কিন্তু সংকোচন না, আচ্ছা সংকোচন বলা যায়, হ্যাঁ সংকোচন বলা যায়। এটা সংকোচনের, যখন সংকোচনের সময়, তখন ডব্লিউ স্প্রিং আবারও। এখন এটা এখান থেকে এখানে একা একা কেন যায়? কারণ স্প্রিং বল ওকে টাইনা নিয়ে যায়, তাই না? তো স্প্রিং বল যদি এদিকে টান দেয়, তো স্প্রিং বলটা এখন কোন দিকে কাজ করতেছে? এই দিকে। আর বস্তুটা যায়ও কি এই দিকে? তো এবার কি ধনাত্মক কাজ হবে, +12kx², বুঝছো? কে এবং এক্স এর মান কিন্তু সেমই, কে তো একই স্প্রিং এর, কে তো সেম হবেই। আর এক্স এখান থেকে এখানে যেই এক্স, এখান থেকে এখানে একই এক্স, তাই এই দুইটা এক্স আসলে ওই একই সংখ্যা বসবে, যেটা কিনা এই যে 5 সেন্টিমিটার বলছে, এটা হলো তোমার এখানে এক্স এর ভ্যালু, মিটারে নিয়ে বসাবা, এখান থেকে বের করবা, সামথিং আসবে। এটা ধরো তুমি লিখলা ডাব্লিউ স্প্রিং, এটা ডাব্লিউ প্রাইম স্প্রিং, দুইটা যোগ করলে বলবো যে 0 আসে। যেহেতু 0 আসে, সুতরাং সংরক্ষণশীল বল। বুঝা গেছে? খুবই ইজি প্রশ্ন। ওকে, তুমি এই জিনিসটা আমরা যেখানে যে সূত্র দেখাইছি এটা দিয়েও করতে পারো কিন্তু, বুঝছো? স্প্রিং কর্তৃক কৃত কাজ। তো এখানে এক্স ইনিশিয়ালটা আমাদের 0 হবে, আর এক্স ফাইনালটা আমাদের এক্স হবে। ওইভাবে -12kx² আসবে যদি তুমি ওই বল সরণের দিক উল্টা এইসব গ্যাঞ্জামে না যাইতে চাও, বুঝছো? এখান থেকেও করতে পারো যে স্প্রিংটা স্বাভাবিক অবস্থান থেকে প্রসারণ শুরু হয়েছিল, তো x0 হবে আর পরে হবে x, এটা হলো প্রসারণের সময়। আর সংকোচনের সময় ইনিশিয়ালটা পাল্টে যাবে, তাই না? সংকোচনের সময় ইনিশিয়ালটা তো এইখানে আর ফাইনালটা তো এইখানে, তাহলে ইনিশিয়ালটা হইতেছে এক্স আর ফাইনালটা হইতেছে 0। তাহলে ওইখানে ওই সেম ফর্মুলাতে বসাবা, দেখবা যে +12kx² আসতেছে। ওকে, আশা করি বোঝা গেছে। আমরা আমাদের আরেকটা বোনাস সিকিউ দেখাইতেছি, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আম, একটি স্প্রিং এর উপরে এত বল প্রয়োগ করে এতটুকু প্রসারিত হয়েছে, এত এত প্রসারিত করা হলো। আচ্ছা, এই একটু খেয়াল করবা, এখানে যখনই বলবে এত বল প্রয়োগে এতটুকু প্রসারিত বা সংকুচিত হয়েছে, এই তথ্যটা থেকে তুমি সবসময় স্প্রিং ধ্রুবক বের করতে পারবা। নট নেসেসারি এই প্রসারণটা তোমার অঙ্কে কাজ করবে। এই প্রসারণ হয়তো সে আসলে বাস্তবে ঘটায় নাই, মানে বাস্তবে সে কি করছে যে প্রথমে 6 সেন্টিমিটার, পরে আরো 6 সেন্টিমিটার, এইটা সে করছে,
কিন্তু বলছে যে 10 নিউটন বল প্রয়োগ করে এতটুকু প্রসারিত হয়। এইটা কিন্তু পরের অঙ্কে কোনো ইফেক্ট নাই। এটা দ্বারা এটা তোমাকে দিছে স্প্রিং ধ্রুবক বের করার জন্য 4 সেন্টিমিটার। এইটা এখান থেকে তুমি স্প্রিং ধ্রুবক বের করবা, এত নিউটন পার মিটার। বুঝা গেছে? এখান থেকে স্প্রিং ধ্রুবক বের করবা। সে গেল। এই যে তোমার গতে স্প্রিং ধ্রুবকই বের করতে দিছে, ঠিক আছে? ঘ থেকে বলছে প্রথম দ্বিতীয় ক্ষেত্রে প্রসারণের জন্য কাজের পরিমাণ সমান হবে। এটা জাস্ট আমি ভ্যালুগুলো দেখায় দেওয়ার জন্য আনছি। প্রথমে 6 সেন্টিমিটার, পরে আরো 6 সেন্টিমিটার প্রসারণ করছে। একটু ছবিটা আঁকায় ফেলি। ছবিটা আঁকায় ফেললে অনেক সোজা হয়ে যায় সবকিছু। এটা হইল নর্মাল অবস্থান। এখান থেকে প্রসারণ করে 6 সেন্টিমিটার প্রসারণ করছে। এখান থেকে আরো 6 সেন্টিমিটার প্রসারণ করে এটাকে এখানে আনছে, ঠিক আছে? প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে সমান প্রসারণের জন্য কাজ সমান হবে কিনা? না, সমান হবে না। এখানে কি বলছে কার কার দ্বারা কাজ? আচ্ছা, এই হইতেছে আমাদের বোর্ড কোশ্চেনের একটা সীমাবদ্ধতা। কোশ্চেন ক্লিয়ারলি বলা থাকে না, এটা এজেন্টের কাজ বুঝাইছে। হ্যাঁ, কাজের পরিমাণ সমান হবে কিনা। তো ফার্স্টে এটাকে 1 দাও, এটা 2 দাও, এটা 3 দাও। তো ফার্স্টে আমরা ডব্লিউ 1 থেকে 2তে যাইতেছি। 1 থেকে 2তে যাইতেছি। আমাদের এজেন্টের দ্বারা কৃতকাজের সূত্র কি ছিল? এই যে এক্স, এফ মাইনাস এক্স আই, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, হাফ কে এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার। তো হাফ কে তো তুমি জানোই, এক্স এফ, এক্স এফ 1 থেকে 2-এ যাইতেছে, তাহলে ফাইনাল কি 2। 2-এর সরণটা কত? এখানে 6 সেন্টিমিটার, 0.06 স্কোয়ার মাইনাস ইনিশিয়াল, এখানে কোনো সরণ ছিল না, এটা 0 হবে। এখান থেকে তুমি 1 থেকে 2-এ যাওয়ার সরণটা পেয়ে যাবা, কৃতকাজটা পেয়ে যাবা। ওকে, তারপরে 2 থেকে যদি তোমাকে 3-এ যাইতে বলে, তাহলে তোমার 2 থেকে 3-এ যাওয়ার কৃতকাজটা কত হবে? হাফ কে, সূত্র লেখো সেম, এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার। তো 2 থেকে 3-এ যাওয়ার ক্ষেত্রে এইটা হলো তোমার ফাইনাল আর এটা হলো ইনিশিয়াল, ঠিক আছে? তাহলে হাফ কে ফাইনাল, এখানে এখানে সরণটা কত? 6। 6 না, 6 না, তো এইখান থেকে কিন্তু 12, বুঝছো? তো এইখান থেকে 12 হবে, 0.12 হবে মাইনাস, আর এক্স আই কত? এটা ইনিশিয়াল এখানে ছিল না, তাহলে এখানে সরণটা কত? এখানে সরণটা এক্স, যেটা কিনা 6 সেন্টিমিটার, 0.06। এটা কিন্তু খুবই সাবধান, হ্যাঁ, ভুল করার মতো একটা জায়গা। এত জুল এত জুল, তো এইভাবে আমরা জিনিসটা করব। তো এটা প্রথম পার্টটুকু, এখান থেকে এখানে কৃতকাজ, পরের পার্টটুকু এখান থেকে এখানে কৃতকাজ, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো এই হলো আমাদের এই ম্যাথটা। আমাদের নেক্সট টাইপ সরল দোলক। সরল দোলকের ক্ষেত্রে কি বলে? সরল দোলকের ক্ষেত্রে বলে হইতে সরল এই শক্তির সংরক্ষণশীলতাটাই বলে। ওইটা তো এখানে আর কি দেখাবে, এটা তোমরা পারোই হয়তো সবাই। সরল দোলকের ক্ষেত্রে আমরা একটু ছোটখাটো করে বলি, দেখো। এটা একটা অ্যাঙ্গেল θ1, এটা একটা অ্যাঙ্গেল θ2। তো θ1 থেকে θ2 পজিশনে, এটা ধরো 1 নম্বর পজিশন, এটা ধরো 2 নম্বর পজিশন, নাকি? হ্যাঁ, এই 1 নম্বর থেকে 2 নম্বর পজিশনে যাইতে কি পরিমাণ কৃতকাজ করা লাগছে, আমি যদি এটা বের করতে চাই তাহলে কিভাবে করব? তো দেখো, আমরা কি করি, এখান থেকে সোজা লাইন আঁকানো টাফ। এই হলো আমার একটা ত্রিভুজ, আর এই হলো আরেকটা ত্রিভুজ। এখন এগুলা কি সুতার দৈর্ঘ্য এল না? এখান থেকে এই পর্যন্ত, বুঝছো? আর এখান থেকে এটা সুতার দৈর্ঘ্য এল। এখন এটা যদি θ1 হয়, খেয়াল করবা, এইটা এল, এই যে এই ত্রিভুজটা, এটা যদি এল হয়, এটা যদি θ1 হয়, তাহলে এটা কি এল কস θ1 হবে। তাইলে আমার এখান থেকে এইটুকু এল কস θ1, আর এখান থেকে এই যে এটা হলো এল, বুঝছো? তাহলে এইটুকু কত হবে বলো? এটা এই যে এই ত্রিভুজটা না, এল, আর এটা θ2, তাহলে এটা কি এল কস θ2 হবে। এটুকু হবে কি এল কস θ2, বুঝছো? তাইলে তোমরা জানো যে সরল দোলকের ক্ষেত্রে এখান থেকে এখানে যাওয়া মানে এখান থেকে এইখানে যাওয়া, তাই না? তাহলে তুমি এখান থেকে এইটুকু হিসাব করবা, এম জি এইচ কতটুকু, তুমি এখান থেকে এইটুকুতে উঠছো, পুরাটুকু কত? এখান থেকে এইটুকু কত? এল কস θ1 মাইনাস এখান থেকে এইটুকু কত? এল কস θ2, ঠিক আছে? তো এম জি এল, অনেকে এটা সূত্র হিসেবে মনে রাখে, কস θ1। আমি সূত্র হিসেবে মনে রাখতে বলতেছি না, এমনিই তো অনেক সূত্র, তার উপরে আরো নতুন সূত্র মুখস্থ করতে গেলে খুব মুশকিল। তো তুমি এইভাবে জিনিসটা করবা। যদি জিনিসটা তুমি বুঝে থাকো, এটা এখানে পরীক্ষার হলে এটা করতে যাচ্ছ, তোমার 1 মিনিট লাগবে এই জিনিসটা বের করা, বুঝছো? এই এখন যদি θ1টা 0 হয়, তাহলেও করতে পারো যে তুমি
এই পজিশন থেকে এই পজিশনে নিয়ে গেছো এইটুকু, তাইলে এখন কৃতকাজ কত? তাইলে এখানে θ1 0 হইলে cos 0 তে কি 1 হবে, তাই mgl 1 মাইনাস cos থিটা হবে, মানে যদি তুমি অ্যাঙ্গেলটা থিটা ধরো, এখানে আমরা θ1 = 0 ডিগ্রি আর θ2 = থিটা বলতেছি, বুঝছো? এখানে অনেকে আরো অনেক কাজ করে, আমরা এগুলোতে যাইতেছি না। এই যে এটার লেখা 1 মাইনাস সাইন স্কোয়ার, কি বলে, টু টু সাইন স্কোয়ার θ/2, আর অনেক সূত্র টুত্র আসে। ওকে, তো আমরা এই দুইটাকে একটু খেয়াল রাখি, এইভাবে জিনিসগুলো করতে হয়, বুঝছো? আচ্ছা, আর এই জিনিসটা কিন্তু তোমার এইভাবে করাটাও জরুরি না, বুঝছো? তুমি যদি এখান থেকে সরাসরি হিসাব করো যে এখান থেকে এখানে গেছি, তাহলে আমার স্মরণ কি খালি এইটুকু, পুরাটুকু এল। এটা যদি এল হয়ে থাকে তাহলে এইটুকু হলো এল কস থিটা, বুঝছো? তাহলে এখানে স্মরণ কত হবে? তোমার স্মরণটা কতটুকু হবে? এমজিএইচ এর স্মরণটা পুরাটা এল, এখান থেকে এল কস থিটা বিয়োগ। তো এখান থেকে যদি তুমি এমজি এল মাইনাস এল কস থিটা করো, তাইলে ওই সেম রেজাল্টই আসবে, যেটা কিনা এই যে এটা এল কমন নিয়ে নিলে তারপরে যায় এই রেজাল্ট আসবে, বুঝছো? খুবই খুবই সোজা। এগুলো সরলদলকের ক্ষেত্রকৃত কাজ। এখন এখানে যদি অ্যাঙ্গেলটা না দেওয়া থাকে, তোমাকে একটা পসিবিলিটি আছে যে এখানে এই দূরত্বগুলা বলা থাকবে যে এটা x1, এটা x2, এইটা x1 ধরো, এটা ধরো x2। ওকে, তখন তোমার কিন্তু সবকিছু এই লাইনের মধ্যে, তোমার সব কাহিনী, তাই না? সবকিছু এইখানে এখানে 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 তোমার এই জায়গাগুলো লাগবে, এই জায়গাগুলোর মান লাগবে, যে এইটুকু কত, ওইটুকু কত। তো এইগুলা করার জন্য কিন্তু তোমার এই সাইডের গুলা যে যদি লাগে, তাহলে এখান থেকে তোমার এটা বের করে নিতে হবে। যদি এখন এটা এল হয়, এটা যদি এখন এই বাহুটা যদি এল হয়, তাহলে বলো এইটুকু কত? এই যে ত্রিভুজ এল, এটা x2, তাহলে এটা কত হবে? এল স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার হবে, তাই না? তাহলে এটা তুমি এইভাবে বের করবা, √, এল স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার, ঠিক আছে? তারপরে যদি এই যে এই ত্রিভুজ থেকে দেখো, এটা এল, এটা x1, তাহলে এটা কত হবে? এল মাইনাস √x1 স্কোয়ার। তাইলে এই পুরাটুকু, তাই না? এটা হবে কি এল স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। তো ওই হিসাবে এখন তুমি যদি কৃতকাজ বের করতে চাও যে সে এইখান থেকে এইখানে গেছে, তাহলে কৃতকাজ কত, তাহলে তুমি এইখান থেকে এইটুকু নিয়ে হিসাব করবা, তাই না? এখান থেকে এইটুকু করলে, যদি আমরা এখানে বলি এটা ও, এ, বি, সি, ঠিক আছে? এটা ধরো বি প্রাইম বিন্দু, এটা ধরো এ প্রাইম বিন্দু। তাহলে বি প্রাইম থেকে এ প্রাইমে কৃতকাজ কত? তো তুমি বলবা ডব্লিউ ইকুয়াল টু এম জি। বি প্রাইম মানে বি, এটা এ, তাহলে এ থেকে বি, এটা জাস্ট এ বি হবে। আর এ বি তুমি কেমনে বের করবা? এ বি বের করবা হলো ও বি থেকে ও এ বিয়োগ যাবে, বুঝছো? এইভাবে। তো এখানে যে কোনো জায়গার কৃতকাজ বের করলে তুমি করতে পারবা। এই যে এখান থেকে এখানে বলে, এখান থেকে এখানে, তাহলে কি শুধু এইটুকু হবে তোমার হিসাবে? এইটুকু হবে, কারণ এখানে মানে এখানে, আর এখানে মানে তো এখানে, তাই না? তো এইটুকু হবে। আর এইটুকু কত? পুরাটা এল, সম্পূর্ণ এল থেকে এই যে ওবি বিয়োগ দিতে হবে। আর ওবি কত? এত, ঠিক আছে? তাহলে এটা কত হবে? এম জি ইন্টু বিসি। আর বিসিটা কত? ও সি মাইনাস ও বি। ও সি আবার কত? শুধু এল। আর ওবি কত? ওই যে √এল স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। ওকে, ম্যাথ তো আর দেখাইতেছি না, তো এখান থেকে আর কি করে নিতে পারবা আশা করি। এবং যদি কোনো সমস্যা হয়, বিস্তারিত দেখার জন্য আমাদের ওয়ান শট ভিডিওটা দেখতে পারো। ওকে, আমাদের এরপরের টপিক হচ্ছে হেলানো তল। দেখো, হেলানো তলে আমরা কি কি কাপছাপ করতে পারি। প্রথমত, বস্তুর ওজন কাজ করে নিচের দিকে এই বরাবর। আমরা ওজনকে দুইটা উপাংশে ভাগ করে ফেলি সবসময়। তারপরে বলি যে এখানে এটা থিটা, তাইলে এইটাও থিটা হবে। এটা এখন আর বলার টাইম নেই যে এটা কিভাবে থিটা। হ্যাঁ, এটা থিটা হবে, হইল। তাহলে এটা যদি এমজি হয়, তাহলে এই দিকে এমজি কস থিটা হবে এবং এই দিকে এমজি সাইন থিটা হবে, ঠিক আছে? এখানে আরেকটা বল, আরো কি কি বল থাকতে পারে? প্রথম কথা, এখানে একটা ঘর্ষণ বল থাকতে পারে। হ্যাঁ, ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? আচ্ছা, এটা আমরা প্রতিক্রিয়া দেখেছি, এখানে উলম্ব প্রতিক্রিয়া। এখানে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? ঘর্ষণ বল দুই দিকেই কাজ করতে পারে, এদিকেও হইতে পারে, এদিকেও হইতে পারে, বুঝছো? যদি বস্তুটা উপরের দিকে উঠতে থাকে, তাহলে ঘর্ষণ বল এই দিকে কাজ করবে। আর যদি বস্তুটা নিচের দিকে নামতে থাকে, তাহলে ঘর্ষণ বল উপরের দিকে কাজ করবে, ঠিক আছে? আমরা আপাতত ঘর্ষণ নিয়ে কোনো কিছু বলতেছি না। তো এই হলো এখানে ক্রিয়াশীল যত বল আছে, বুঝছো? এখন ধরো এই বলের ক্রিয়ায় বস্তুটা এইখান থেকে এইখানে চলে আসলো, 1 থেকে 2-এ আসতেছে। তাহলে 1 থেকে 2-এ কৃত কাজ কত হবে? 1 থেকে 2-এ বল কাজ করতেছে কত?
এমজি সাইন থিটা, বল ইন্টু সরণ আমাদের সবসময়, ইন্টু সরণটা কত, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা আমরা এ থেকে বি লিখি। তো এটা এ থেকে বি এর যে দৈর্ঘ্য এটা হবে, মানে এর বাঁকা তলের দৈর্ঘ্যটা হবে, বুঝছো? এখান থেকে এইটুকুর দৈর্ঘ্যটা হবে, এটা তুমি হিসাব করে বের করবা। যদি না দেওয়া থাকে, দেওয়া থাকলে তো থাকলোই, যদি এইটা দেওয়া থাকে বা এইটাও দেওয়া থাকে, এই থিটা দিয়ে ত্রিকোণমিতি থেকে বের করবা। এটা হলো ডব্লিউ এ থেকে বি। এখন তোমাদের রিসেন্ট বোর্ডে অনেক সময় বি থেকে এ এটাও চাইছে, যে নিচ থেকে আমি উপরের দিকে তুলে ধাক্কা দিয়ে একটা বস্তুকে তুলবো। তাহলে এখানে দুই ধরনের ব্যাপার স্যাপার আসে। ডব্লিউ বি থেকে এ যদি বলে এজেন্টের কাজ কত, বি থেকে এতে তুলতে এজেন্টের কাজ কত, দেখো একটা বস্তু যখন এখানে রাখা আছে, তখন কিন্তু বস্তুটার এই দিকে অলরেডি একটা গ্র্যাভিটি কাজ করতেছে, যেটা কিনা এমজি সাইন থিটা। এমজি সাইন থিটার কারণে বস্তুটা নিচে নামতে যাবে। এখন তুমি যদি এটাকে উপর দিকে তুলতে চাও, বি থেকে এ, এখান থেকে এইখানে উপর দিকে নিতে চাও, এই দিকে নিতে চাও, তাহলে তোমাকে কিন্তু এমজি সাইন থিটার বিপরীত একটা বল উপর দিকে দিয়ে তারপর তুলতে হবে। ওকে, তো আমরা অ্যাটলিস্ট তোমাকে এই এমজি সাইন থিটা বলটা কাটাকাটি করার জন্য উপরের দিকে একটা বল দিতে হবে। তো আমরা এমজি সাইন থিটা বল উপরের দিকে তখন দিব, যদি আমি উপরে তুলতে চাই। ঠিক আছে, এটা হলো এফ এজেন্ট। এমজি সাইন থিটা বল উপরের দিকে দিতে হবে ইনটু যে সরণটা হয়েছে, যে ধরো এটা এবি। এইভাবে আমরা এজেন্টের কাজ বের করবো। আর যদি গ্র্যাভিটির কাজ বলে, যে এখানে কি বলে, কিসের বিরুদ্ধে, অভিকর্ষের বিরুদ্ধে কি পরিমাণ কাজ হবে, বিরুদ্ধে কাজ, তাইলে ব্যাপার আলাদা। তখন অভিকর্ষ তো এইদিকেই কাজ করতেছে, এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। আর সরণ কত, আমি এই এ আর বি, এই এ বি আছে তাই না, বি থেকে এ। কিন্তু এখানে বল কোন দিকে, গ্র্যাভিটিটা কোন দিকে, এই দিকে। আর এটা নিচ থেকে উপরে উঠতেছে এই বরাবর, তাহলে দুইটা বিপরীত দিকে, তাই এখানে একটা কজ 180 ডিগ্রি হবে। অথবা তুমি এটা মাইনাস, সামনেও মাইনাস হিসেবে দিতে পারো, বুঝছো, যে মাইনাস এফ এস। এইভাবে আমরা কাজ বের করে থাকবো, বুঝছো, হেলানো তলের ক্ষেত্রে। অনেক সময় পুরোটা নাও বলতে পারে, বলতে পারে যে এখান থেকে এখানে আসতে কৃত কাজ কত, তখন তুমি সরণ হিসেবে এইটুকু বসাবা। হ্যাঁ, খুবই ইজি। এবং এই জিনিসটাও আমরা খুবই বিস্তারিত আমাদের কাজ ক্ষমতার ওয়ান শট ভিডিওতে দেখানো হয়েছে, এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো ওইখান থেকে তোমরা দেখে নিও। ওকে, তো এখানে কি আর কিছু বলার আছে? এখন এখানে যদি ঘর্ষণের কথা বলে, যেমন এখানে যদি বললো যে এটার গতি নিচের দিকে, তাহলে ঘর্ষণটা উপরের দিকে কাজ করবে, এই বরাবর ঘর্ষণটা কাজ করবে। তো যদি এই বরাবর ঘর্ষণ কাজ করে, তাহলে তোমাকে ঘর্ষণ দ্বারা কৃত কাজ বলতে পারে, বুঝছো, ঘর্ষণ দ্বারা কৃত কাজ বলতে পারে। এখানে মুশকিল কি, যে ঘর্ষণ বলের মানটা তোমাকে জানা থাকতে হবে। তো ধরো এটা উপর থেকে নিচে আসতেছে তাই না, ধরো এটা এ, ধরো এটা বি। এ থেকে বিতে হইলে তাহলে তোমার ঘর্ষণটা কত, ঘর্ষণটা কোন দিকে, এই দিকে, আর বস্তুর নামতেছে কিন্তু বিপরীত দিকে। তো এফ এস কজ 180 ডিগ্রি, এইভাবে আমরা করব। আর ঘর্ষণ বলের মান কিসের সমান হবে আমরা জানি কি, ঘর্ষণ বল ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর হয়, মিউ ইন্টু আর হয়। আর মানে আর কি, এই যে এইটা প্রতিক্রিয়া বল। আর প্রতিক্রিয়া বলটা এখানে কি এমজি কস থিটার সমান হবে, মানে এই দুইটা কাটাকাটি যাবে, এরকম একটা ব্যাপার। তো আর ইকুয়াল টু এমজি কস থিটা হয় সবসময়। ওকে, কারো যদি বিস্তারিত বোঝার দরকার পড়ে, অবশ্যই আমাদের ওয়ান শট ভিডিওটা দেখবা, ওইখানে অনেক বিস্তারিততে এই 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 জিনিসগুলো বলা আছে, ঘর্ষণ থাকলে কি হবে, না থাকলে কি হবে। এখন এই এফটা তুমি এখানে বসাও, তাইলে তোমার চলে আসবে। ঠিক আছে, এখন যদি এ থেকে বি না বলে, এ থেকে এইখানে একটা সি পয়েন্ট বলে, এ থেকে সিতে কত, তো তুমি জাস্ট এখানে সরণটা ওইটা বসাবা, এ থেকে সি বসাবা। ওকে, আমরা এখানে একটা ছোট্ট কোশ্চেন দেখাইছি। আম, এটা আমাদের আরেকটা বোনাস সিকিউ। এগুলা নতুন বোর্ডের প্রশ্ন, হ্যাঁ, তার যার কারণে দেখানো লাগতেছে, কারণ একটু ভেরিয়েশন আছে এই প্রশ্নগুলোতে। 50 কেজি ভর, আমরা পুরোটা করাবো না, 20 কেজি ভরের একটা বস্তু নিতে, তাহলে ভর তুমি 70 কেজি হিসাব করবা। পি থেকে কিউতে পৌঁছাইছে, ঠিক আছে, পি কিউ পথ ব্যবহার করলো, পরে আর কিউ পথে গেল, উভয় ক্ষেত্রে আদি বেগ একই এবং কিউ বিন্দুতে বেগ শূন্য, কিউ বিন্দুতে বেগ শূন্য। ঠিক আছে, পি থেকে কিউতে পৌঁছাতে কৃত কাজ কত, এটা আমি আর করতেছি না, এটা তোমরা পারবা। এখন ঘতে আসো, বলছে কোন পথে সে কম ক্ষমতা ব্যয়ে কিউ বিন্দুতে পৌঁছাতে পারবে। ওই পেজে করি। পি ইকুয়াল টু এফ ভি, এই সূত্রটা তোমরা পড়ছো না?
না পড়ে থাকলে জেনে রাখো, ওই দিন আমার এক স্টুডেন্ট বললো যে সে নাকি এই সূত্র জীবনে দেখে নাই। এই সূত্র স্কুলেই পড়ছো এবং এখনো আছে। এফ ভি, এফ হইলো প্রযুক্ত বল এবং ভি হইতেছে বল, সরি ভি হইতেছে বেগ, যে কতটুকু বেগ বস্তুর আছে। ওকে, তো কোন পথে কম ক্ষমতা ব্যয়ে কিউ বিন্দুতে পৌঁছাতে পারবে? তো এখন তোমার কম ক্ষমতা ব্যয়ে পি থেকে কিউতে পৌঁছাতে পারবে, তাইলে আমরা দুইটা পথের বল জানি কিনা দেখো তো। পি কিউ যখন হবে, পি কিউ এখানে ওই যে আমাদের এই দিকে এমজি সাইন থিটা তো সবসময় কাজ করেই, তাইলে আমাকে বিপরীত দিকে একটা এমজি সাইন থিটা দিতে হবে উপরে ওঠার জন্য। ঠিক আছে, উপরে ওঠার জন্য পি থেকে কিউতে যাওয়ার জন্য এমজি সাইন থিটা বল আমাকে দিতে হবে। তো প্রথমে আমি পি থেকে কিউ এর হিসাব করি। পি থেকে কিউ, পি ইকুয়াল টু এফ ভি, এফ হবে এমজি সাইন থিটা ইন্টু ভি। এম কত? 70 কেজি, জি 9.8, সাইন থিটা কত? 35 ডিগ্রি। ভি এর মানটা বলা নাই, তাই সামথিং ইন্টু ভি ওয়াট, এইভাবে অ্যান্সারটা আসবে। বুঝছো, এটা পি থেকে কিউতে কৃত কাজ। তারপর আর থেকে কিউতে, নাকি কিউ বিন্দুতে পৌঁছাতে হবে, হ্যাঁ। আর থেকে কিউতে যদি সে যায়, পি ইকুয়াল টু আবারও এমজি সাইন থিটা ইন্টু ভি। সে দুই পথে আমরা ধরে নিতেছি সে একই বেগে যাবে। ওকে, তোমরা যে অন্য আরেকটা সলভ দেখছো হয়তো গাইডে বা ইসে, তখন এরকম একটা সূত্র ওরা ইউজ করছে, ওখানেও কিন্তু ওরা ইউটা সেম ধরে নিছে, খেয়াল করে দেখবা, হ্যাঁ। তো এটা দিয়ে করার কোনো দরকার নাই, এটা দিয়ে করার কোনো দরকার নাই, এইভাবে তোমার জিনিসটা ইজিলি হয়ে যায়। 9.8 সাইন থিটা কত, তোমরা দেখো অ্যান্সারও হয়তো সেমই আসবে। থিটা কত? থিটা কত? 55 ডিগ্রি ইন্টু ভি, এখান থেকে সামথিং ওয়াট চলে আসবে। বুঝছো? তো এই হইলো তোমার দুই ক্ষেত্রের কৃতকাজ, বলবা যে কোন ক্ষেত্রে বেশি হবে। এটা বুঝে যেতেছে যে আর থেকে কিউতে বেশি হবে, তলটা যেহেতু বেশি হেলানো তাই থিটা বেশি। এই যে 35, এটা 55, এটা বেশি হবে আর এটা কি কম হবে। তাহলে প্রশ্ন কি? কম ক্ষমতা ব্যয়ে, তাহলে এই যে এটা। ওকে, আমরা আরেকটা বোনাস সিকিউ নিতেছি, এটাও খুবই ইজি। যশোর বোর্ড 24, হ্যাঁ। তোমাদের প্রবলেম হতে পারে 24-এর কিছু কোশ্চেন, তাই আমরা এটা করাইতেছি এখানে। চিত্রের গাড়িটির ভর 3000 কেজি, ক্ষমতা এত কিলোওয়াট। ঠিক আছে, ক্ষমতাটা বলা আছে এখানে, যেটা বেশিরভাগ অঙ্কে বলা থাকে না। 500 মিটার এখানে আছে, এটা 15 ডিগ্রি বলা আছে, ঘর্ষণ উপেক্ষণীয় করতে বলছে। এ থেকে বিতে যেতে কৃতকাজ, এটা তোমরা করতে পারবে। আমরা ঘতে যাইতেছি। ঘতে কি বলছে? এপি বরাবর গাড়িটির বেগ, এবি বরাবর গাড়িটির বেগ এত, সীমা অতিক্রম করা সম্ভব নয়, গাণিতিক বিশ্লেষণের সাহায্যে যাচাই করো। এটা খুবই ইজি কোশ্চেন। বুঝছো? আমরা যে বললাম না মাত্র একটা সূত্র, এটা বসাইলেই তোমার হয়ে যাবে। বুঝছো? পি কত বলা আছে? এত কিলোওয়াট। আর এখানে এফটা কি? হেলানো তলে, এই যে তোমাকে উপরের দিকে কত বল দিতে হবে? এমজি সাইন থিটা, অনেকক্ষণ ধরে বলতেছি। এফ হবে এমজি সাইন থিটা ইন্টু ভি, এই হলো পি। এখন আমরা মান বসাই দিব। এটা কত হবে? 152,180। এটাকে আমরা ওয়াটে নিয়ে বসাইতেছি এখানে, হ্যাঁ। এত ওয়াট। এম কত? এম কত? এম কত? এম কত? এম কত বলো? 3000 কেজি। 3000 কেজি, 9.8 সাইন 15 ডিগ্রি ইন্টু ভি, দ্যাটস ইট। এই যে ভিটা, এটাই তোমার অ্যান্সার। গাইডে জানে না কি করছে, আমার একটা স্টুডেন্ট দেখাইছিল অনেক বড় একটা সলভ, এগুলার করার কোনো দরকার নেই। বুঝছো, জাস্ট এক স্টেপের একটা ম্যাথ, এক স্টেপের একটা অ্যান্সার। এটা দেখো কত আসে। এটা কিন্তু মিটার পার সেকেন্ডে আসবে। বুঝছো? এটা মিটার পার সেকেন্ডের দ্বারা আমি করি, এটা কত আসে। আচ্ছা, এটা আসে হইতেছে 19.99 মিটার পার সেকেন্ড। এখানে ব্যাপার আছে, আমি এখানে sin 15 পুরোটা নিছি। বুঝছো? sin 15 পুরোটা নিছি, তাই এইটা আসছে। আর যদি তুমি একটু কাপঝাপ করে নাও, তাহলে এটা 20 মিটার পার সেকেন্ডই আসবে। বুঝছো? 20 মিটার পার সেকেন্ডই আসবে। এখন 20 মিটার পার সেকেন্ড আসলে এটাকে কিলোমিটার পার ঘন্টায় কেমনে নিবা?
কিলোমিটার পার ঘন্টাকে তুমি যদি 3.6 দিয়ে ভাগ দাও তাহলে এটা কিন্তু মিটার পার সেকেন্ড হয়ে যায়। একইভাবে মিটার পার সেকেন্ডকে তুমি যদি 3.6 দ্বারা গুণ দাও তাহলে এটা কিন্তু কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে। বুঝছো? হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে এটাকে তুমি 3.6 দ্বারা গুণ দিলে এটা আসবে 72 কিলোমিটার পার আওয়ার। আর এইটাও 71.8 বা 9, হ্যাঁ আমি হিসাব করি নাই এটা, হ্যাঁ এটা দেখবে এমন কিছু একটা আসবে। এখানে বলছে 72 কিলোমিটার সীমা অতিক্রম করা সম্ভব কিনা। না, অতিক্রম করা সম্ভব না। সে হাইয়েস্ট যেটা পাইতে পারে সেটা 72 হবে। আসলে 72 হবে না, কারণ sin 15 তো পুরাটা, ওকে পুরাটা 20 হইতে দিবে না, তাই না? 19.99, তাই 72ও সে পাবে না। তাও আমরা তর্কের খাতিরে বললাম যে সে 72 পাবে, 72 অতিক্রম করা সম্ভব না। ঠিক আছে, এই হতেছে আমাদের ম্যাথ। আমাদের নেক্সট একটা কাজ শক্তি উপপাদ্য, এখান থেকে আমাদের বেশি একটা কোশ্চেন আসে নাই। এই জিনিসটা এরকম, ইউ বেগে গতিশীল একটা বস্তু আছে, এর উপরে একটা এফ বল কাজ করছে, ফলে এর গতিশক্তি, এর বেগ হয়ে গেছে ভি। তাহলে ইউ বেগ থাকা অবস্থায় এর গতিশক্তি ছিল ½ m u², এবং ভি বেগ থাকা অবস্থায় এর গতিশক্তি থাকবে ½ m v²। এবং এফ বলের ক্রিয়ায় সে যদি এস পরিমাণ সরণ অতিক্রম করে থাকে তাহলে এর উপরে কৃতকাজ কত? এফএস। কৃতকাজটা এফএস। তো কাজ শক্তি উপপাদ্যটা এটা বলে যে এর শক্তি ছিল ½ m u², এর উপরে ডব্লিউ পরিমাণ কাজ হয়েছে, তাহলে এর গতিশক্তি হয়ে যাবে ½ m v²। মানে কৃতকাজটা এর গতিশক্তির সাথে যোগ হয়ে যাবে, দ্যাটস ইট। এটাই। তো এখান থেকে আমরা আরো আর কি এটার বিভিন্ন সূত্রর আরো ভ্যারিয়েন্ট বের করতে পারি। এটা এফএস হবে ½ m v², এটা একটা। তারপরে হলো ডব্লিউ ইজ ইকুয়াল টু ½ m v² - u², এইভাবে লেখা যায়। এটাকে আমরা আমাদের বইয়ে কাজ শক্তি উপপাদ্যের মূল আকৃতি নামে লেখা, যে কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন। বুঝছো? ক্ষতে কিন্তু বলতে পারে যে কাজ শক্তি উপপাদ্য ব্যাখ্যা করো, তখন কিন্তু এই জিনিসটা ব্যাখ্যা করতে হবে। তো কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন, এই জিনিসটাই কাজ শক্তি উপপাদ্য। আচ্ছা, আমরা এখানে কাজ শক্তি উপপাদ্য টাইপের একটা ছোট্ট একটা প্রবলেম দেখাইতেছি, সম্পূর্ণ প্রবলেম না, জাস্ট ব্যাপারগুলো দেখাবো। একটা বস্তু উপর থেকে নিচে নামতেছে। হ্যাঁ, ধরো আমরা বস্তুটা একটু উপরে দেখাই, সেটাকে একটু উপরে দেখাই, এখানে আছে। এখান থেকে সে এই বরাবর নামতেছে, এই বরাবর যদি যদি সে নামে, ওর mg sin θ পরিমাণ বল দেওয়া লাগতেছে। সরি, mg sin θ বল ওকে এমনি নিচের দিকে নামাইতেছে। এখন সে যে নিচে নামতেছে, সে এই অবস্থায় ব্রেক প্রয়োগ করছে। বুঝছো? সে এই অবস্থায় ব্রেক প্রয়োগ করছে। অবশ্যই ব্রেকটা তাকে বিপরীত দিকে ইয়ে করতেছে, তাই না? এই যে ব্রেকটা, দাঁড়াও এখানে অনেক কিছু বলতেছি একসাথে। এই বিপরীত দিকে ব্রেক কাজ করতেছে, এটাকে আমরা বলতেছি এফ বি, ব্রেক জনিত বল। ঠিক আছে, বড় হাতের এফ দিই, ব্রেক জনিত বল। এবং এখানে ঘর্ষণও কাজ করতেছে এফ। বুঝছো? এখানে একসাথে তিনটা বল কাজ করতেছে। mg sin θ জন্য তো সে এমনিই নিচে নামে, এখানে এই গাড়িটা ব্রেক প্রয়োগ করতেছে বিপরীত দিকে এফ বি, এবং ঘর্ষণও কাজ করতেছে তার গতির বিপরীত দিকে। এই তিনটা বল মিলে বস্তুকে থামাই দিছে, এবং থামতে থামতে এখান থেকে এখানে এসে 30 মিটার অতিক্রম করার পরে সে থামছে। এখানে এসে সে থেমে গেছে, কিন্তু সে 30 মিটার অতিক্রম করে তারপরে থামছে। এখানে প্রশ্ন হইতেছে যে এই ঘর্ষণ ইয়ে বলটা কত, ব্রেক জনিত বলটা কত। তো এখানে আমরা কাজ শক্তি উপপাদ্য দিয়ে এই ম্যাথগুলা করবো। বুঝছো? এই ম্যাথটা স্পেশালি মনে রাখবা। ঠিক আছে? এটা আরো অনেকভাবে করা যাবে, ইয়ে দিয়ে করা যাবে, কি বলে, বলবিদ্যা ইউজ করে করা যাবে। কিন্তু আমরা এটা নর্মালি কাজ শক্তি উপপাদ্য দিয়ে করে ফেলতে পারবো। যে আমাদের প্রথমে এটা ইউ ছিল, পরে v0 হয়ে গেছে। বুঝছো? ½ m, তাহলে আমার কৃতকাজ সমান কত? বল ইন্টু সরণ ইন্টু আমার গতিশক্তির পরিবর্তন। ঠিক আছে, এখন এখানে কতটুকু বল কাজ করতেছে বলো তো? যেহেতু থেমে গেছে বস্তুটা, অর্থাৎ এই এফ বি এবং এফ, এই দুইটা mg sin θ চেয়ে বড়, তাই এফ বি এবং এফ, এই দুইটা mg sin θ চেয়ে বড়, তাই এফ এর ভিতরে তুমি লিখবা এফ বি প্লাস এফ মাইনাস mg sin θ। এই হলো মোট বল। হ্যাঁ, আর সরণ ওই যে 30 মিটার, এটা হবে, আর ডেল্টা ইকে, এটা হলো আমাদের, যেহেতু থেমে গেছে তাই আমরা ½ m u² - v² লিখতেছি, প্লাস মাইনাসের ঝামেলা এড়ানোর জন্য। থেমে গেছে তাই v0, এটা ½ m u² হবে। বুঝছো? নর্মালি কিন্তু ½ m v² - u², কখন? যখন ত্বরণ হয়। আর মন্দনের সময় আমরা u² - v² লিখবো। আর এখানে এই এফটা কত হবে, ঘর্ষণ বলটা কত হবে? ওই যে আমরা এখানে একটা ম্যাথে দেখাইলাম,
ঘর্ষণ বল হয় আমাদের মিউ ইন্টু এমজি কস থিটা। তো এই ঘর্ষণ বলটাকে লিখবা মিউ ইন্টু এমজি কস থিটা। এখান থেকে তুমি পেয়ে যাবা এফবি, ঘর্ষণজনিত না, ব্রেকজনিত বলটা কত। ঠিক আছে, আমাদের ফাইনাল টাইপ। এরপর আর আমাদের আমাদের কোনো টাইপ নাই। মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। মহাকর্ষ বলের ক্ষেত্রে কৃত কাজ হলো তোমার এরকম, এজেন্ট দ্বারা কৃত কাজ। যদি আমি আর এ পজিশন থেকে একটা বস্তুকে এই পজিশনে নিয়ে আসতে চাই, এটা বস্তুর পৃথিবীর ভর এম, আর ধরো এটা এই বস্তুর ভর ধরো স্মল এম। হ্যাঁ, স্মল এম। তাহলে জি এম এম 1/RA - 1/RB, এটা এজেন্ট দ্বারা কৃত কাজ, এবং এটা হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। এই সূত্রের অঙ্ক এখনো আসে নাই অত একটা। আমরা এখানে আরেকটা ব্যাপার একটু বলবো, এই সূত্রটা একটু অন্যভাবে লেখা যায়। যে ধরো এটা পৃথিবী, আমি একটা বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় নিয়ে গেছি, বুঝছো? এইচ উচ্চতায় নিয়ে গেছি, আর এটা কত আর, হ্যাঁ এটা আর, আর ওইটা হলো এইচ। তো মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ এবং বাইরের এজেন্ট দ্বারা কৃত কাজ। তাহলে আমার সূত্রটা লিখি। এজেন্ট দ্বারা কৃত কাজ আমি বের করব, কি জানো, 1/RA - 1/RB, জি এম এম 1/RA - 1/RB। আর এ কত? বস্তুটা প্রথমে ছিল এই পজিশনে, এটা ইনিশিয়াল, আর এটা হলো ফাইনাল। কেন্দ্র থেকে দূরত্ব কত এটার? আর। তাই এই যে আর এ, এটা হবে পৃথিবীর ব্যাসার্ধ, আর এই যে আর বি, এটা হবে R+H। বুঝছো? এটাকে কিন্তু এইভাবে লেখা যেতে পারে। ওকে, এবং এই সূত্রটা কিন্তু তোমাদের মহাকর্ষ অভিকর্ষতে স্যাটেলাইটের বিভিন্ন হিসাবেও ব্যবহার করা যেতে পারে, যদি একটু কমপ্লেক্স কোশ্চেন হয়। যে এই সূত্রটা লাগলো, যে বললো যে একটা স্যাটেলাইটকে এখান থেকে ওইখানে নিয়ে যেতে কি পরিমাণ কাজ হবে, তখন আমরা এটার মাধ্যমে করতে পারি। ওকে, এবং এখানে আরেকটা ব্যাপার, সেটা হলো যে এইচ উচ্চতায় তুলতে কৃতকাজ এমজিএইচ কেন হবে না? এমজিএইচই তো হয়। হ্যাঁ, এমজিএইচ হয়, কিন্তু এই এমজিএইচটা কাজ করে যখন এইচটা অনেক ক্ষুদ্র হয়। ডব্লিউ এজেন্ট ইজ ইকুয়াল টু এমজিএইচ হবে যদি এইচ অনেক ক্ষুদ্র হয়, ভেরি ভেরি লেস দেন আর হয়। যেমন 10 মিটার, 20 মিটার, 100 মিটার, 200 মিটার, তখন ঠিক আছে, বুঝছো? কিন্তু যখন এইচটা আর অত ক্ষুদ্র না, যেমন স্যাটেলাইটের ক্ষেত্রে এইচটা অনেক বেশি, অনেক বেশি হাইটে নিয়ে যাওয়া হয়, যেমন ভূস্থির উপগ্রহ 36,000 কিলোমিটার উপরে আমরা নিয়ে যাই। তো এত উচ্চতায় নিয়ে গেলে তখন আমাদের জিনিসটা মুশকিল, জি তখন পাল্টে যায়, বুঝছো? তখন এমজিএস আর লেখা যায় না, তখন আমাদের এইসব সূত্রের মাধ্যমে হিসাব নিকাশ করতে হয়। আমরা শুরু করতেছি আমাদের অনুধাবনমূলক প্রশ্নাবলী। প্রথমে, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূন্য হয় ব্যাখ্যা করো। তো বৃত্তাকার পথে যদি একটা বস্তু ঘূর্ণায়মান থাকে, তাহলে কেন্দ্রমুখী বল কি কেন্দ্রের দিকে কাজ করে, আর বৃত্তাকার পথে যে কোনো পয়েন্টে যদি থাকে, তো তো ওর এই দিকে কি সরণ কাজ করবে, ওই পয়েন্টে সরণটা ওই দিকে, বুঝছো? যেটা কিনা সবসময় লম্ব, লম্ব স্পর্শকার ব্যাসার্ধ লম্ব হয়, যার কারণে ওই এফ এস কস থিটা, এই থিটাটা 90 ডিগ্রি হয়ে যাবে, যার কারণে এটা 0 আসবে, শূন্য কাজ। শূন্য কাজ ব্যাখ্যা করো। তুমি বলবা যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, পুরো ছবিটা আঁকাবা, এটা বল আর এইদিকে সরণ, এইদিকে উপাংশ এস কস থিটা, এফ এস কস থিটা লিখলা। তারপর বলবা যে থিটা যদি 90 ডিগ্রি হয়, তো কস থিটা 0, তখন ডব্লিউ 0, এটা একটা শূন্য কাজ। তারপর যদি তুমি বল প্রয়োগ করো কিন্তু সরণ না হয়, বল আছে কিন্তু সরণ নাই, সরণ 0, ঠিক আছে, তখনও কাজ কাজ 0 হবে। এই দুইটা কেস ব্যাখ্যা করবো যে শূন্য কাজ। কাজ টর্কের একক অভিন্ন। কাজ কি? ডব্লিউ ইকুয়াল টু এফ এস, নিউটন মিটার। আর টর্কটা কি? আর এফ সাইন থিটা। এটা কি? নিউটন। এটা কি? মিটার। মিটার নিউটন, নিউটন মিটার, এই দুইটার একক সেম। বল সরণ শূন্য না হলে কাজ শূন্য হতে পারে। হ্যাঁ, মাত্রই বললাম ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, এই সূত্রে যদি বল আর সরণ শূন্য না হয়, তাহলে থিটা যদি 90 হয়, তখনই কাজটা শূন্য হওয়া সম্ভব। পৃথিবীর চারদিকে চাঁদ একবার ঘুরে আসলে কৃতকাজ কিরূপ হবে? একবার যদি ঘুরে আসে, একবার ঘুরে আসলে সরণ কত? 0 না? এখান থেকে পুরো একবার ঘুরে আসলো, আবার এই পয়েন্টে চলে আসলো, তাহলে সরণ 0, সরণ 0 হলে কৃতকাজ 0 হবে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে কিন্তু কোনো কাজ করছে না, কেন?
এখানে আমরা ওই কেন্দ্রমুখী বলের ব্যাপারটাই বলতে পারি। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, কেন ঘুরছে? কেন্দ্রমুখী বলের কারণে। যে কোনো কিছু ঘোরার জন্যই কেন্দ্রমুখী বল লাগে। তো কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূন্য, ওই জিনিসটাই এখানে ব্যাখ্যা করতে হবে। বলের দ্বারা কাজ বলতে কি বোঝায়? বলের দ্বারা কাজ বলতে বোঝায় যে বল এবং সরণ একই দিকে অবস্থিত, একই দিকে থাকবে বল এবং সরণ। তো তখন আমরা বলবো বলের দ্বারা কাজ এফএস কস 0 ডিগ্রি, এটাকে আমরা পজিটিভ এফএস বলি। আর একটু এক্সাম্পল দিবা, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, যে যদি পৃথিবী থাকে কোনো বস্তুকে আমি উপর থেকে ছেড়ে দিই, তাহলে উপর থেকে নিচে পড়তে পড়তে যে কাজ হবে, এই কাজটা হবে মহাকর্ষ বল দ্বারা। ঠিক আছে? একক জুল কাকে বলে? আচ্ছা, এটা তো একটা নাম্বার হয়ে গেল। আচ্ছা, একক জুল হইতেছে তোমার W=Fs। তো এই দুইটা গুণ করে যদি 1 হয়ে যায়, বুঝছো? এই দুইটা গুণ করে যদি 1 হয়ে যায়, 1 হওয়ার চান্স কি? এইভাবে 1 হইতে পারে। তো এটাই সবচেয়ে সিম্পল কেস, এত জুল। যদি 1 নিউটন বল কোনো বস্তুর উপর কাজ করে 1 মিটার সরণ তৈরি করে, তাহলে তার কাজকে আমরা 1 জুল বলবো। এমনও হইতে পারে যে হাফ নিউটন বল কাজ করে 2 মিটার সরণ তৈরি করছে, তাহলেও কিন্তু এটা 1 জুলই তুমি বলবা। ঠিক আছে? ওকে, তারপরে আমাদের টাইপ 2, ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক লেখচিত্র দিয়ে ব্যাখ্যা করো। দেখো, ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, এই সূত্র তোমরা অবশ্যই দেখছো। এটা হলো ভরবেগ আর গতিশক্তির মধ্যবর্তী গ্রাফ। তো আমরা ভরবেগকে এক্স অক্ষে বসাই। হ্যাঁ হ্যাঁ, আমরা ভরবেগকে এক্স অক্ষে বসাই আর ইকে কে বসাবো ওয়াই অক্ষে। তাহলে দেখো, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m ইন্টু ইকে। তাইলে এক্স অক্ষে বসাতেছি আমি ভরবেগ আর এদিকে বসাতেছি ইকে। তাহলে খেয়াল করবা, আমি ভরবেগ এক্স অক্ষে বসেছি, তাই এখানে এক্স বসাও, তো এক্স স্কোয়ার হয়ে যাবে, আর এটা বসেছি ওয়াই অক্ষে। আচ্ছা, তাহলে এটা কোন টাইপের গ্রাফ? এটা প্যারাবোলা হবে, তাই না? এটা প্যারাবোলা হবে। প্যারাবোলা হইলে এটার গ্রাফটা কেমন হবে? এটা গ্রাফটা দেখতে হয় এরকম একটা গ্রাফ, তাই না? এই যে এই ইকুয়েশনের গ্রাফ আর কি। এখন কথা হলো যে এটা কি নেগেটিভ সাইডে হবে কিনা? নেগেটিভ সাইডে হবে, হ্যাঁ হইতে পারে, কারণ ভরবেগ নেগেটিভ হইতে পারে, বুঝছো? তো এটা এমন একটা গ্রাফ তুমি পাবা, বুঝছো? এমন একটা গ্রাফ পাওয়া যাবে। তো এটাই হলো এটার সম্পর্ক। গতিশক্তির মান সর্বদা ধনাত্মক হয়, অফকোর্স ধনাত্মক হবে। হাফ এম ভি স্কোয়ার, ভর তো নেগেটিভ হবে না, ভর সবসময় পজিটিভ। এবং বেগের স্কোয়ার, বেগ যদি নেগেটিভও হয়, বেগের স্কোয়ার তুমি প্লাস পাবা, তার কারণে সর্বদা ধনাত্মকই হবে। খেলনা গাড়িতে স্প্রিং লাগিয়ে টেনে ছেড়ে দিলে গাড়িটি সামনের দিকে অগ্রসর হয় কেন? কারণ স্প্রিংটাকে তুমি যদি এক্স পরিমাণ টানো, ছবি আঁকায় ব্যাখ্যা করবা যে একটা স্প্রিংকে যদি আমরা এক্স পরিমাণ সরণ দিই, তাহলে এর মধ্যে হাফ কে এক্স স্কোয়ার পরিমাণ শক্তি জমা হয়। এই হাফ কে এক্স স্কোয়ার পরিমাণ শক্তিটা একটু পরে গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়, এবং ওই গতিশক্তিটা ওই খেলনা গাড়ির চাকায় চাকায় ট্রান্সফার হয়, বুঝছো? হুইলে ট্রান্সফার হয়। এইভাবে আমরা, আচ্ছা ট্রান্সফার না বলি, না ট্রান্সমিট বলি, ট্রান্সমিট হয় ওইভাবে আর কি। গাড়িটা চলে। কোন বস্তুর গতিশক্তি 10 জুল ব্যাখ্যা করো। তো হাফ এম ভি স্কোয়ার হলো ইকে। তো 10 জুল, বলো 10 জুল বানানোর উপায় কি? এটা হাফ। তো এই যে এমটা আছে, এই এমটা যদি তুমি বলো যে 20 কেজি ভরের একটা বস্তু আছে, আর এটা 1 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, তাহলে একটা 10 জুল পাওয়া সম্ভব। তো 10 জুলের ব্যাখ্যা তুমি এভাবে দিতে পারো যে 20 কেজি ভরের একটা বস্তু যদি 1 মিটার পার সেকেন্ড বেগে চলে, তাহলে তার যে গতিশক্তি হয় সেটাকে আমরা 10 জুল বলবো, প্রথম কথা। সেকেন্ড কথা, গতিশক্তির সংজ্ঞা কি? যে কোনো বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করতে পারে, অর্থাৎ এই বস্তুটার মধ্যে 10 জুল কাজ করার সামর্থ্য আছে। সামর্থ্য আছে, এই সামর্থ্যটা সে কোত্থেকে পাইছে? এই সামর্থ্যটা সে পাইছে গতিশক্তি থেকে। ওকে। দুটি একই ভরের বস্তুকে ভিন্ন স্থানে ভূমি হতে একই উচ্চতায় রাখলে স্থিতিশক্তি ভিন্ন হতে পারে। দুটি একই ভরের বস্তুকে ভিন্ন স্থানে ভূমি হতে একই উচ্চতায় রাখলে স্থিতিশক্তি ভিন্ন হতে পারে। হ্যাঁ, তোমার জি এর উপর একটা একটা ব্যাপার আছে না? এফ, কি বলে, এমজিএইচ যদি আমি বলি, আমার কৃতকাজ বা বিভব শক্তি যদি বলো, বিভব শক্তি হলো এমজিএইচ। তো একই উচ্চতায় এইচ সেম, ভর যদি সেম হয়, তাহলে শুধু কে চেঞ্জ হতে পারে? জি চেঞ্জ হতে পারে। আমরা জানি পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে জি এর মান আলাদা আলাদা। ওই যে আমরা অক্ষাংশের একটা ব্যাপার দেখছিলাম না, G - ω² আর এত। তার মানে এক এক
ল্যামডাতে জি এক একটা, এক এক জায়গায় এক একটা, তাই এই জিটাও এক এক সময় এক একটা হবে এবং বিভব শক্তি এক এক রকম হবে। কোনো বস্তু কিভাবে স্থিতিশক্তি অর্জন করে, আচ্ছা ওয়েট, আমরা এখানে এইটা একটা ব্যাখ্যা, আর আমরা এখানে আরেকটা ব্যাখ্যা দিতে পারি। সেটা হইতেছে আমার ভূমি কোথায় সেটার উপরে। বুঝছো, ভূমি কোথায় মানে এটা হলো তোমার পৃথিবী। বুঝছো, পৃথিবী, এখানে একটা বস্তু রাখা আছে। হ্যাঁ, এই একই বস্তু আমি এখানেও রাখছি, এখানে একটা রাখা আছে সেম হাইটে। দুইটারই ভূমি থেকে হাইট কত? একদম সেম, ভূমি থেকে হাইট সেম। কিন্তু আমি এইখানে আরেকটা 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 ব্লক রাখা আছে। তো এই বস্তুটা যদি পড়ে তাহলে সে এই সম্পূর্ণ উচ্চতা পড়বে, কিন্তু এই বস্তুটা যখন পড়বে তখন সে খালি এইটুক পড়বে। এইভাবেও বিভব শক্তি ভিন্ন হওয়া সম্ভব। তো এই দুইটা কেস তুমি ব্যাখ্যা করবা। বুঝছো, তো দুইটাই কিন্তু ভূমি থেকে সেম উচ্চতায় আছে। বুঝছো, কিন্তু আমি যদি একটা আর্টিফিশিয়াল ভূমি তৈরি করি এই বস্তুর সামনে, তখন এই বস্তুটা সম্পূর্ণ ভূমি অতিক্রম করবে না, একদম মাটি পর্যন্ত চলে আসবে না। যার কারণে বিভব শক্তি ভিন্ন ভিন্ন হবে। এটার জন্য হবে এই এইচ এর জন্য এমজিএইচ, আর এখানে হবে এই এইচ এইচ প্রাইমের জন্য এমজিএইচ। কিভাবে স্থিতিশক্তি অর্জন করে? স্থিতিশক্তি অর্জন করার জন্য কোনো বস্তুকে সংরক্ষণশীল বলের সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করতে হয়। এটাই সবচেয়ে অথেন্টিক ইনফরমেশন। বুঝছো, সবচেয়ে অথেন্টিক কথা যে সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করতে হয়, তাইলেই শুধুমাত্র সে স্থিতিশক্তি অর্জন করতে পারে, এছাড়া স্থিতিশক্তি অর্জন করতে পারবে না। ওকে, উদাহরণ দিয়ে দিতে পারো, পৃথিবীর যে মহাকর্ষ বল এটা একটা সংরক্ষণশীল বল। তো সংরক্ষণশীল বলের বিরুদ্ধে তুমি যখন একটা কাজ করবা, তখন এটা সংরক্ষণশীল বল এটাকে আবার নিচের দিকে নিয়ে আসবে। তো নিচের দিকে নিয়ে আসবে কারণ এর মধ্যে একটা শক্তি সঞ্চিত হবে। তো সংরক্ষণশীল বলের বিরুদ্ধে যদি তুমি কাজ করতে পারো, তখনই শুধুমাত্র স্থিতিশক্তি অর্জন করা সম্ভব হবে। এই জিনিসটা আমরা এই ভিডিওর শুরুর দিকে আমরা ব্যাখ্যা করছি, তো ওইখানে যেয়ে তোমরা একটু দেখে নাও যদি এখানে একটু বুঝতে সমস্যা হয়ে থাকে, যদি স্কিপ করে আসো আর কি। বন্দুক হতে গুলি ছোড়ার সময় বন্দুক ও গুলির মধ্যে কোনটির গতিশক্তি বেশি? আচ্ছা, এখানে এখন একটা ব্যাপার দেখো তাইলে, বন্দুক হতে গুলি ছোড়ার সময় বন্দুক গুলির মধ্যে কোনটির গতিশক্তি বেশি? আমাদের এটা, তাই না? এটা হলো বন্দুকের ভরবেগ, এটা হলো গুলির ভরবেগ। আর যেটার ভরবেগ, এটার সংঘর্ষের পরে আর সংঘর্ষের আগে, এটা গুলি ছোড়ার আগে এবং পরে। তাহলে আমরা এখান থেকে বন্দুকের কি বের করতে পারবো? বন্দুকের বেগ বের করতে পারবো। এটা কত হবে? মাইনাস m/m, তাই না, ইন্টু ভি। এটা, তাইলে আমি যদি গুলির কথা বলি, গুলির ক্ষেত্রে ½ mv², এটার কোনো গ্যাঞ্জাম নাই। এটা হইলো আমার, এটার গতিশক্তি বেশি। তারপরে বন্দুকের সময় যদি হিসাব করো, বন্দুক, তাহলে ওইটার ক্ষেত্রে এটাকে আমরা E1 বলি, এটাকে আমরা E2 বলি, ½ mv², এটা হবে। তাইলে এখানে আমাদের আর এই ক্যাপিটাল ভি এই জিনিসটা কি? এটা না, এটার মান বসায় দাও, -m/m ইন্টু, আচ্ছা ব্র্যাকেট ক্লোজ হবে না, কি হবে বলো, ছোট হাতের ভি। তাহলে এখান থেকে আমরা ½ m²v²/m², এমন একটা ব্যাপার আমরা এখানে লিখতে পারি। এটা বড় হাতের এম হবে, এটা হলো E2। ওকে, আচ্ছা এইখানে আমি একটা ভুল করলাম, এখানে এই এমটা হবে, হ্যাঁ এই এমটা হবে। তাহলে ওই m² সাথে এই এমটা কাটা, যে এখানে একটা এম থাকবে খালি। ওকে, তো আমাদের এই হলো সূত্রটা। এখন আমরা এটাকে যদি দুইটা সমীকরণ মানে ভাগ দিয়ে দিই, তাহলে কিন্তু তোমার চলে আসতেছে। পেজ তো নাই, আমরা এখানেই করি। তাইলে আমরা করব 1/2। 1/2 করলে দেখো E1/E2 আসবে। E1 কত? ½ mv²। আর E2 কত? ½ m²v²M। তাই হাফ হাফ কাটা, উপরের mv² আর নিচেরটা উল্টায় যাবে, এরকম কিছু একটা হবে। এই v² কাটা, এই m এর সাথে একটা m কাটা গেলে m/m আসতেছে। অর্থাৎ এটা E1/E2। এটা কি আসবে? এটা আমাদের >1 আসবে, তাই তো? কেননা m > m, বন্দুকের ভর গুলির ভরের চেয়ে বেশি, অর্থাৎ গুলির গতিশক্তি বেশি থাকবে। আমরা দেখতেই পারতেছি, এই যে E1 উপরে দেওয়া হয়েছে, গুলির গতিশক্তি এটা বেশি হবে।
ওকে দেখো, একটি হালকা ভারী বস্তুর ভরবেগ সমান হলে কোনটি গতিশক্তি বেশি? ওকে, সিমিলার কোশ্চেন। আচ্ছা, সিমিলার না, এটা আরো অনেক সহজ। এটা আমাদের সম্পর্ক, তো গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক। তো হালকা ভারী বস্তু কোনটি, দুইটির ভরবেগ সমান। তো ভরবেগ যদি সমান হয় তাহলে দেখো কে ভরের সাথে কি ব্যস্তানুপাতিক। তো সোজা কথা, যেটা হালকা বস্তু ওটার গতিশক্তি হবে বেশি, কারণ ভর কম হইলে গতিশক্তি বেশি হবে। আর যেটা ভারী বস্তু এটার গতিশক্তি কম হবে, এটাই। কোনো বস্তুর গতিশক্তি ঋণাত্মক হতে পারে কিনা? না, পারে না, অলরেডি বলছি। স্প্রিং স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। কখন স্প্রিং দ্বারা ধনাত্মক কাজ সম্পন্ন হয়? ওকে, এটা ইম্পর্টেন্ট ব্যাপার। স্প্রিং দ্বারা ধনাত্মক কাজ সম্পন্ন হইতে পারে যখন স্প্রিং বল এফ স্প্রিং এবং সরণ একই দিকে কাজ করবে। এটা কখন কাজ করতে পারে? আমরা যে একটা সিকিউ দেখাইলাম না, যে একটা স্প্রিং আছে, এটাকে আমি টান দিয়ে এই পর্যন্ত সম্প্রসারিত করছি, সম্প্রসারিত করে তারপর এখান থেকে ছেড়ে দিছি, ছেড়ে দিলাম। এইবার যখন আমি এটাকে এখান দিয়ে টান দিয়ে এখান পর্যন্ত আনছি, ততক্ষণ পর্যন্ত এই দিকে স্প্রিং বল কাজ করতেছে, যেটা প্রত্যয়নী বল। এবং এটাকে এখান থেকে তুমি যখন ছেড়ে দিবা তখন এটা এই দিকে কেন আসবে? এই প্রত্যয়নী বলই ওরে টেনে আনবে। তাইলে বল এই দিকে এবং বস্তুটা আসবে এই দিকে। যখন তুমি ছেড়ে দিবা তখন বল এই দিকে, সরণ এই দিকে, দুইটা একদিকে হওয়ার কারণে স্প্রিং দ্বারা ধনাত্মক কাজ সম্পন্ন হবে। এবং লিখে দিবা এখানে কাজ হবে হাফ কে এক্স স্কোয়ার, পজিটিভ, পজিটিভ হাফ কে এক্স স্কোয়ার। স্থিতিস্থাপক বল এবং অভিকর্ষীয় বল দ্বারা সম্পাদিত কাজের মধ্যে পার্থক্য লিখো। স্থিতিস্থাপক বল তোমার কিরকম, যে ধরো স্প্রিং বল, হ্যাঁ, যেটা দ্বারা কৃতকাজ হাফ কে এক্স স্কোয়ার আমরা বলি। আর অভিকর্ষীয় বলের ক্ষেত্রে কৃতকাজ কি হয়? এম জি এক্স হয় বা এম জি এইচ আর কি। আমরা দুইটা যেহেতু এক্স দ্বারা ব্যাখ্যা করব, দুইটা সেম রেখে ব্যাখ্যা করতেছি। তো এখানে আর কি তোমার জিনিসটা এইভাবে রিলেটেড, আর এখানে জিনিসটা কি এইভাবে রিলেটেড। তো এটা একটা পার্থক্য বলা যেতে পারে, বুঝছো? ওকে, একটি আদর্শ স্প্রিং ধ্রুবকের মান এত বলতে কি বোঝায়? তো আমাদের এফ ইকুয়াল টু কে এক্স, তাই না? তাইলে কে কত হয়? এফ বাই এক্স। তাহলে এক্স যদি 1 মিটার হয় তাহলে কে ইজ ইকুয়াল টু এফ হবে। অর্থাৎ প্রথম কথা আমরা বলবো যে এই স্প্রিং এর 1 মিটার প্রসারণ করতে যে বল লাগে, প্রথমত স্প্রিং ধ্রুবকের সংজ্ঞা, যে 1 মিটার প্রসারণ করতে যে বল লাগে সেটা হলো স্প্রিং ধ্রুবক। তাইলে 1 মিটার প্রসারণ করতে 125 নিউটন বল দরকার, বল লাগবে এই স্প্রিং এর ক্ষেত্রে। এটা একটা প্রথম কথা আমি বলতে পারো, ঠিক আছে? তারপরে যদি তুমি কোনো একটা স্প্রিং এর কথা ভাবো যেটা স্প্রিং ধ্রুবক এটার চেয়ে বেশি, হ্যাঁ, স্প্রিং ধ্রুবক এটার চেয়ে বেশি হইলে তো ওইখানে আরো বেশি বল লাগবে, বেশি বল লাগবে, অর্থাৎ প্রসারণ করা কঠিন হবে। আর যদি কোনো স্প্রিং ধ্রুবক এটার চেয়ে কম হয়, কম বল লাগবে এবং প্রসারণ হবে সহজ। বুঝছো? এই জিনিসগুলো এখানে ব্যাখ্যা করবা। অবশ্যই এটা বললেই এনাফ, সবাই এটাই লিখবে, এই দুইটা পয়েন্ট বললেও খুব ভালো। স্প্রিং বল দ্বারা কৃতকাজ ঋণাত্মক হয়। আচ্ছা, আমরা ধনাত্মক তো দেখাইছিলাম এখানে, তাই না? যে ধনাত্মক কিভাবে হয়। আর ঋণাত্মক হইলো তোমার বেশিরভাগ, যেটা যে এটা হলো তোমার স্প্রিং, তুমি এইদিকে টানলা, স্প্রিংটা এইদিকে টানতেছে, তো তুমি স্প্রিং টানতেছে হলো এইদিকে, কিন্তু তুমি প্রসারণ ঘটাইলে সামনের দিকে, তো তখন কাজটা ঋণাত্মক হবে। স্প্রিং ধ্রুবকের তাৎপর্য ব্যাখ্যা করো। এই যে আমরা এখানে বলে ফেলছি এটা। স্প্রিং ধ্রুবকের কোন একটা তাৎপর্য এটা যে কোনো একটা স্প্রিংকে 1 মিটার প্রসারণ করতে কি পরিমাণ বল লাগে সেটা। স্প্রিং ধ্রুবক বেশি মানে প্রসারণ করা টাফ, স্প্রিং ধ্রুবক কম মানে প্রসারণ করা ইজি। এবং বলতে পারো পুরাতন স্প্রিং, পুরাতন স্প্রিং, স্প্রিং যত পুরাতন হয় তার স্প্রিং ধ্রুবক তত কমে যায়, বুঝছো? পুরাতন স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কমে যায়, যার কারণে প্রসারণ করা ইজি হয়ে পড়ে। সমতলে হাঁটা অপেক্ষা সিঁড়ি দিয়ে হেঁটে উপরে ওঠা কষ্টকর, কারণ অভিকর্ষের বিরুদ্ধে কাজ করতে হয়। এটা তোমরা 9-10 থেকে পড়তেছো, এটার ব্যাখ্যা করবো না। মাথায় করে ভারী বস্তু নিয়ে কিছু দূর যাওয়ার পরও অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ শূন্য হয় কেন? কারণ
একটা ছবি নিতে পারলে ভালো হইতো। তেমনি একা এটা ধরো আছে কিছু একটা, হ্যাঁ, এই হলো তোমার ভূমি, মাথায় কিছু একটা আছে। মাথায় কিছু থাকুক না থাকুক সেটা কথা না, কথা হলো যে এখানে অভিকর্ষ কাজ করতেছে নিচে, অভিকর্ষজ বল দ্বারা অভিকর্ষ কাজ করতেছে নিচে, আর সে গেছে সামনে। তুমি সামনে যত কিলোমিটারই যাও তোমার কৃতকাজ শূন্যই হবে, কেননা এখানে কোণটা 90 ডিগ্রি আছে। বুঝছো? তো ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা ওইখান থেকে ব্যাখ্যা করবা। ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল। ওকে, আমরা তো সংরক্ষণশীল বল নিয়ে অনেক কিছু বললাম, এই যে অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল, কেননা অভিকর্ষজ বল দ্বারা একটা ক্লোজড লুপে কৃতকাজ শূন্য হয়। এটা আমরা স্প্রিং এর যে ম্যাথটা করাইছি ওইখানে ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, ক্লোজ লুপে কৃতকাজ শূন্য, কিন্তু এই অসংরক্ষণশীল বল যেটা, এটা দ্বারা ক্লোজ লুপে কাজ শূন্য হয় না। যেমন এটা একটা ব্লক, এটা তুমি এইদিকে ঠেলতেছো এফ বলে, ঘর্ষণ কোন দিকে কাজ করবে? তুমি ধরো এফ বলে এটাকে ঠেলে এখান থেকে এখানে নিয়ে আসলা, হ্যাঁ, এ থেকে বি পজিশনে আমি এটাকে নিয়ে আসলাম। ঘর্ষণ কোন দিকে কাজ করবে? ঘর্ষণ কাজ করবে সম্পূর্ণ রাস্তা এই দিকে, ঘর্ষণ কাজ করবে। ঠিক আছে, কাজ করলো, ভালো কথা। এখানে ঘর্ষণ দ্বারা কৃতকাজ কত? এফ ফ্রিকশন, কৃতকাজ এফ। ধরো এস পরিমাণ সরণ এখানে হয়েছে এখান থেকে এই পর্যন্ত, তো তুমি এটাকে এখান থেকে এই দিকে নিছো না, তাহলে কস কত হবে? 180 ডিগ্রি হবে, কারণ ঘর্ষণ এই দিকে আর সরণ হয়েছে ওই দিকে, তাহলে মাইনাস এফ এস হবে। ঠিক আছে, গেল, এটা প্রথম ক্ষেত্রে। এরপরে এটা হলো এ থেকে বিতে, যদি এখন তুমি বি থেকে এতে নিয়ে আসো এটাকে, আবারও আমি ফ্রিকশন দ্বারা কৃতকাজ বের করব। ঠিক আছে, আমি ছবিটা আরেকবার আঁকাই এখানে। এই এই এখন আমি বি থেকে এতে আনবো, তাহলে আমার সরণটা এইদিকে, সরণটা এইদিকে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে ঘর্ষণ কিন্তু কাজ করবে এই দিক বরাবর। কেন? কারণ গতির বিপরীতে কাজ করে, তো গতি যদি এদিকে হয় ঘর্ষণ ওইদিকে হবে। তো এটা হবে এফ এস কস 180 ডিগ্রি আবারও। কেন? এই যে বল যেদিকে, সরণ তার বিপরীতে, তো মাইনাস এফ এস। আচ্ছা, এফ ফ্রিকশন লিখছি, ডব্লিউ ফ্রিকশন, তাহলে তো হয়ে গেলই। তোমার এখানে এটা এ থেকে বিতে যাওয়ার সময় কৃতকাজ, এটা বি থেকে এতে আসার সময় কৃতকাজ। তুমি ক্লোজ লুপ তৈরি করছো, এ থেকে বিতে গেছো আবার বি থেকে এতে আসছো, কিন্তু কৃতকাজ শূন্য হয় নাই, মোট কৃতকাজ শূন্য হয় নাই। ডব্লিউ প্লাস ডব্লিউ প্রাইম যদি বের করো, তাহলে মাইনাস এফ এস প্লাস মাইনাস এফ এস মাইনাস 2 এফ এস নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ অসংরক্ষণশীল বল। যদি এটা জিরো আসে তাহলে এটা সংরক্ষণশীল বল হবে। ওকে, স্থিতিস্থাপক সীমার মধ্যে স্প্রিং বল একটি সংরক্ষণশীল বল। ওকে, এটা আরেকবার বলতেছি, সিকিউতে দেখাইছিলাম। এখান থেকে টাইনা এই পর্যন্ত আনলা, তাইলে যখন এই টান টেনে আনা হয়েছে তখন স্প্রিং বল কাজ করতেছে এই দিকে, বুঝছো? এফ স্প্রিং, এবং তুমি নিশ্চয়ই থাকে এই দিকে প্রথম ক্ষেত্রে। তখন তোমার জিনিসটা কি? ডব্লিউ ইজ ইকুয়াল টু প্লাস হাফ কে এক্স স্কোয়ার, নাকি মাইনাস হাফ কে এক্স স্কোয়ার? কেননা স্প্রিং বল যেদিকে সরণ তার বিপরীতে। এটা হলো প্রথম ক্ষেত্রে, যখন এটাকে তুমি এ থেকে বিতে নিতেছো স্প্রিং বল দ্বারা কৃতকাজ। এবং পরে যখন এটাকে তুমি বি থেকে এতে আনতেছো, ঠিক এই দিকে আনা হইতেছে। এ থেকে বি থেকে এতে কেন আসবে? বি থেকে এতে, এতে কিন্তু আমি আনতেছি না, আমি এ থেকে বিতে নিয়ে তারপর ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দিলে তাহলে এটা এখান থেকে এখানে একা একাই আসবে। এটা আমি অনেকক্ষণ আগেও একবার বলছি, অনেকবার বলছি, একা একা আসবে। এটা স্প্রিং বলের জন্যই আসবে, তাহলে স্প্রিং বল এইদিকে, সরানো ওইদিকে, তাহলে ওই সময় এটা হাফ কে এক্স স্কোয়ার হবে। ওকে, তো এর এই দুইটা যোগ দিলে আসবে জিরো। তাই সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল বস্তুর গতিপথের উপর নির্ভর করে না। হ্যাঁ, গতিপথের উপর নির্ভর করবে না, তুমি যেই পথেই এটাকে নাও না কেন, এখান থেকে এই এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটাই ব্যাখ্যা করে দিতে হবে। এখন এটা কেন করে না, এটা কিন্তু একটু টাফ ব্যাখ্যা, এটা আমাদের লেভেলে নাই, বুঝছো? তো আমরা এটাই ব্যাখ্যা করে দেবো। এ থেকে বিতে যদি যাওয়া হয় আর বি থেকে এতে যদি তুমি এই রাস্তায় আসো, সমস্যা নাই। এ থেকে বিতে গেলে আর বি থেকে এতে আসলা, যদি এটা সংরক্ষণশীল বল হয়ে থাকে তাহলে এ থেকে বিতে যেতে যে কৃতকাজ হবে, বি থেকে এতে আসতে একই কৃতকাজ হবে, বুঝছো? কিন্তু আর কি নেগেটিভ হবে আর কি, তো টোটাল কাজ জিরো হবে। তো সংরক্ষণশীল বল হইলে এটা কোনো গতিপথের উপর ডিপেন্ড করবে না।
এখন তুমি একটা এক্সাম্পল দিয়ে দিতে পারো যে পৃথিবীর ক্ষেত্রে পৃথিবী বস্তুকে আমি এখান থেকে এখানে যেই পথেই নেই না কেন, এই পথে নেই বা ওই পথে নেই, আমার কৃতকাজ সবসময় এমজিএইচই হয়ে থাকে। বুঝছো? ইঞ্জিনের দক্ষতা 50% বলতে কি বোঝায়? 50% বলতে বোঝায় প্রদত্ত শক্তির 50% কার্যকর শক্তিতে রূপান্তরিত করতে পারতেছে। হ্যাঁ, তারপরের কথা, এখানে 50% অপচয় হইতেছে। অপচয়ের মোডগুলা বলতে হবে। অপচয় হইতেছে শব্দ শক্তি হিসেবে, তাপ শক্তি হিসেবে, এখানে বেশিরভাগ শব্দ হয় ভাইব্রেশনাল শক্তি হিসেবে। এইভাবে শক্তি অপচয় হয়। তো এটাই, আমাদের প্রায় শেষের দিকে চলে আসছি। 1 কিলোওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়? 1 কিলোওয়াট ক্ষমতা মানে হলো 1 কিলোওয়াট ইজ ইকুয়াল টু 1000 ওয়াট। ঠিক আছে, 1000 ওয়াট। 1 কিলোওয়াট সমান যদি 1000 ওয়াট হয়, তো 1 কিলোওয়াট ক্ষমতা বলতে বোঝায় 1000 ওয়াট। আর 1000 ওয়াট মানে কি বোঝায়? এখন ওয়াটের সংজ্ঞাটা কি? পি ইকুয়াল টু ডব্লিউ/টি, তাই না? যে তুমি যদি এখন টি যদি 1 সেকেন্ড বসাও, তাহলে পি কত হবে? ডব্লিউ সমান হবে। অর্থাৎ 1 সেকেন্ডে যে কাজ করতে পারে, তাহলে এত বলতে বোঝায় এটা 1 সেকেন্ডে 1000 ওয়াট কাজ করতে পারে কোনো একটা উৎস। এই হইতেছে 1 কিলোওয়াট ক্ষমতা। কর্মদক্ষতা বলতে কি বুঝো? এই যে কাজটা করে, কোনো একটা ইঞ্জিন যে কাজটা করে, ওই কাজটা কতটুকু দক্ষতার সাথে করে, অর্থাৎ শক্তির কনভার্সন কতটুকু সুন্দর, পি ইনপুটের কত অংশ পি আউটপুটে কনভার্ট করতে পারে, দ্যাট ইজ কর্মদক্ষতা। ওকে, কত অংশ মানে কি? কত শতাংশ আর কি, কত পার্সেন্টেজ। বুঝছো? এবং আমাদের এখানে শেষ হইতেছে আমাদের আজকের এই ভিডিও। সবার জন্য অনেক শুভকামনা, আশা করি পরীক্ষা অনেক ভালো হবে। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি। ধন্যবাদ সবাইকে।